আচ্ছা, সো শুরু করলে আবার ঠান্ডা লেগে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছি, অফিসিয়ালি দিস ইজ আওয়ার থার্ড ক্লাস, বাট আসলে ক্লাস যদি সংখ্যা বলি তাহলে দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসটা আমরা যেটা হয় যে আমরা সেটা আমাদের আইস ব্রেকিং সেশন থাকে, আমরা বেসিক্যালি সেকেন্ড ক্লাস থেকে ফুল ফ্লেজেড স্টাডি করা শুরু করি। অ্যান্ড আমরা একটু এই সেমিস্টারে স্পেশালি এই যাদের ক্লাস হচ্ছে স্যাটারডেতে আছে, আমি একটু চ্যালেঞ্জ ফেস করব। বেশ কয়েকটা গভর্নমেন্ট হলিডে হচ্ছে শনিবারে পড়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে ক্লাসগুলো অনলাইনে চলে যাবে। তা আমি অনলাইনে ক্লাস একদমই নেওয়ার পক্ষপাতী না। খুব প্রয়োজন না হলে দেখা যায় যে আমি আমার ইভেন এক্সট্রা ক্লাসেস গুলো আমি এখন ইন পার্সন নিয়ে থাকি। এবং এই সেমিস্টার আমাদের সেই সুযোগটা খুব বেশি আছে, মানডেতে আমাদের একদম হোল ডে হচ্ছে আপনাদের একটা অফ আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে মানডেতে ক্লাসরুম ম্যানেজ করা খুব ইজি, তো ওই দিন আমরা চাইলেই ক্লাস নিতে পারবো, এরকম সিচুয়েশন আছে। হয়তো আমরা এই সেমিস্টার এক্সট্রা ক্লাস নিলে আমরা ওই টাইমেই নিব। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের অনলাইনে ক্লাসে কনসেন্ট্রেশন ধরে রাখাটা একটু ডিফিকাল্ট। এবং আমরা এখন যে ফেজে আছি, লাইক এখন আছে হচ্ছে প্রচুর ডেসক্রিপটিভ কথাবার্তা বলবো। আমরা লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে প্রথম দিকে একটা কোর্স শুরু করছি যেটা সম্পর্কে আপনি কোনো আইডিয়া রাখেন না। তো সেখানে আমাকে অনেক বেসিক ছোট ছোট কথা বলে আসতাম যে এটা এই ওটা ওই, এগুলো পড়ে আসতে হবে। তো আহ আমি যেটা বলবো যে আপনারা একটু চেষ্টা করেন যে, আই নো অনলাইন ক্লাসে যেটা হয় যে অনেক কিছু হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন ব্রেক করে, মানে আমাদের যেটাকে বলা হয় যে কনসেন্ট্রেশন ব্রেকার। এখানে আমাদের চারপাশে অনেক বেশি, ইনফ্যাক্ট আমারও অনেক বেশি, আর পিছন থেকে অনেক জোরে শব্দ হচ্ছে আর বারবার কনসেন্ট্রেশন ওইদিকে চলে যাচ্ছে। তো এটা সবারই থাকে। তো আমরা একটু চেষ্টা করবো, ক্লাসটাই অনলি 90 মিনিটস এর একটা ক্লাস, আমরা নিজেরাও জানি যেটার জন্য আমরা কি সুন্দর পে করে আসছি। তো আমরা চেষ্টা করবো যে ক্লাসটাতে আমরা হচ্ছে গিয়ে একটু কনসেন্ট্রেশন দিতে। আচ্ছা, আমরা আমাদের লাস্ট ক্লাসে আমাদের বেসিক যেটা ওভারভিউ অফ ইকোনমিক্স ওইটা শেষ করেছি, মানে ইকোনমিক্স কি, হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স, দেন what's the history of economics, some basic term like economics, microeconomics, macroeconomics, scarcity, opportunity cost, ইন্ডিভিজুয়াল কাকে বলছি, ফার্ম কাকে বলছি, বা আমি যদি আরেকটু স্পেসিফিক বলি কনজিউমার এন্ড প্রডিউসার কাকে বলছি, মার্কেট নিয়ে একটু আইডিয়া নিয়েছি। তো এই বেসিক টার্ম গুলো তো দেখবেন যে সামনে আমরা যখন পড়তে শুরু করবো তখন আমাদের এই টার্ম গুলো অনেক বেশি কাজে লাগবে, সেখানে আমরা গিয়েছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আজকের মেইন কোর টপিক যেটা, দ্যাট ইজ দ্য 10 প্রিন্সিপলস অফ ইকোনমিক্স। আমি এটা স্লাইডের জন্য আমি প্রিপেয়ার করেছি, বাট আমি আগে বইটা দেখাই যেমন যেটা বই ধরে পড়াচ্ছে। এবং আমি লাস্ট ক্লাসে বলছিলাম না যে আপনাদের বই আমি হচ্ছে আমি এখন আমার হার্ড কপিটা সামনে নিয়ে বসে আছি, আমি হচ্ছে হার্ড কপিটা ধরেই পড়াচ্ছি, আমি ওটা দেখেই পড়াতে পছন্দ করি। সো আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার আজকে শুরু করছি হচ্ছে চ্যাপ্টার 1। স্লাইডটায় আমি যে স্লাইডটা সেটা আমি মডিফাই করেছি, স্লাইডটা হচ্ছে ম্যানকিউ এর কিছু স্লাইড ওপেন পাওয়া যায়, তো সেখানে হচ্ছে ওরা থাকে, তো ওই স্লাইডে হচ্ছে উনি বেসিক কোনো কিছু নিয়ে আলোচনা করে নাই। তো এই স্লাইডে আমি হচ্ছে গিয়ে ওই স্লাইডে এই জন্য আমি বেসিক কিছু বিষয় যে ডেফিনেশন বা এগুলো অ্যাড করে দিয়েছি। আজকে চলে যাব হচ্ছে গিয়ে বেসিকলি আমাদের যে 10 প্রিন্সিপাল যেটা যে জায়গাটা সেটা, এটা আমার পিডিএফ এ 1.1 সেকশনে দেখাচ্ছে। আমি দেখলেন কিভাবে বের করেছে, নিশ্চয়ই যে সেকশন ধরে বের করলাম একদম সেখান থেকে, তো সেকশন ধরে কন্টেন্ট থেকে সেকশন ধরে বের করলাম। তো আজকে আমরা চলে যাবো হচ্ছে 1.1 সেকশনে। এবং এখানে আমাদের যে ইকোনমিক্স এর 10টা প্রিন্সিপাল সে বের করেছে, মানে এই 10টা প্রিন্সিপাল যত থিওরিজ, যত হচ্ছে গিয়ে নতুন পলিসিজ আসছে, যত ডেফিনেশন আসছে, সবকিছু ব্যাখ্যা করার জন্য আমাদের খুব সুন্দর একটা প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপাল 10টা প্রিন্সিপাল আছে, সেটা নিয়ে এখানে কথা বলা হবে এবং সেখান থেকে ছোট ছোট ডেফিনেশন গুলো আমাদের কিন্তু কাজে লাগবে। যেমন আমি একটু দেখাই দিই, আমরা আজকে প্রথমে যে প্রিন্সিপালটা পড়বো, পিপল ফেসেস ট্রেড অফ, এটা যখন আমি পড়াবো বা বুঝাবো দেখবেন যে এর সাথে আমি এই এফিসিয়েন্সি বা ইকুইটি, ইকুয়ালিটি এই ধরনের ডেফিনেশন গুলো পড়াই দিব। এখন আপনারা কি করবেন, এটার জন্য বলে দিই, এটার জন্য বইটাই সাজেশন, হ্যাঁ। বইয়ে দেখবেন যে এইভাবে ম্যানকিউ এর বইটা পড়ানোর রিজন, এটা ওয়ান অফ দ্য রিজন ইজ দিস, উনি বইয়ের পাশে এরকম সুন্দর করে ডেফিনেশন গুলো লিখে দেয়, ডেফিনেশন গুলো দিয়ে দেয় এরকম ছোট্ট করে বক্সে। সো আপনাকে কষ্ট করে বইয়ের ভিতরে যে এখানে যে হচ্ছে
আপনার এই জায়গাটাতে হচ্ছে এফিসিয়েন্সি ডেফিনেশন আছে, এই জায়গা থেকে, হ্যাঁ, এখানে এফিসিয়েন্সি ইকুয়ালিটি ডেফিনেশন গুলো আছে। এটা আপনাকে আর কষ্ট করে দেখতে হবে না, তো কষ্ট করে দেখতে হবে না। তো আমরা এই জায়গাগুলো থেকে ডেফিনেশন করবো। যে লাস্ট ক্লাসে আমরা যখন অপরচুনিটি কস্ট পড়া, আমি বলছিলাম যে আমরা অপরচুনিটি কস্ট বুঝাচ্ছি কারণ আমার এখন দরকার, বাট এটা ডেফিনেশন আমরা সামনে পড়বো। এই যে এরকম, এই যে দেখেন এখানে অপরচুনিটি কস্টের কথা বলা আছে, এটা সেকেন্ড প্রিন্সিপালের সাথে অ্যাসোসিয়েটেড। সো আমরা যেটা করব যে ডেফিনেশন গুলো যখন বলবো বা আমি কিছু ডেফিনেশন নোট করে দিব, বাদ বাকি আমরা এই জিনিসটা চেষ্টা করব যে আমরা হচ্ছে কি বই থেকে পড়ে ফেলতে, বইয়েই পাবো। এত কষ্ট আমাদের করতে হবে না, বইয়ে সবই আছে। সো আমরা চলে যাই তাহলে, আমরা আমাদের স্লাইডটা একটু ওপেন করছি। তো আমরা যেটাতে ছিলাম ওই যে লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম হচ্ছে 10 প্রিন্সিপাল, মানে আমরা বেসিকটা দিয়ে শুরু করেছিলাম, আজকে শুরু করবো ইনশাল্লাহ প্রিন্সিপাল গুলো দিয়ে। তো আমরা দেখেছিলাম যে as an economist we are facing lots of question like why people making this sort of definition, how we interact, interaction তো আমরা বুঝেছি যে আমাদের বিহেভিয়ার প্যাটার্নটা কেমন হবে। In fact some economics they face some question like how economy work as a whole, or how overall economy, overall world activity actually going through this sort of problem। হ্যাঁ, অনেক ধরনের প্রবলেম আমরা দেখি, তো এগুলো কেন যায়, কিভাবে যায়, what are the solution from the point of view of economics, এই ধরনের কথাবার্তা কিন্তু অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয়। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, we have to know about what is economics is all about. So first of all, when we talk about economics, we find out that the society we are belonging, it has a limitation. It means the society we are belonging, it has some resources, but that resources is limited in number, limited in number মানে হচ্ছে সীমিত, অসীম না। So this characteristics is called scarcity, or those resources is called scarce resources. So economics is a study about, it's a part of social science, and it actually teaches us how we can manage our that scarce resources with our unlimited ones। বা আমি যদি সহজ ভাষায় বলতে যাই, then economics means how we can manage, we, এখানে আমি we বলছি, that means we are the individual, how we can manage our unlimited wants with the limited resources। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন আমরা কিভাবে ইকোনমিক্স এর সাথে আছে, যেমন ধরেন আজকে আপনি ডিসাইড করেছেন যে হোয়াট টু বাই অ্যাজ এ পিপুল, আজকে আপনি হয়তো সকালবেলা ডিসাইড করেছেন যে হোয়াট টু বাই, হাউ মাচ টু ওয়ার্ক, আর হাউ মাচ টু সেভ, আর হাউ মাচ টু স্পেন্ড। যেমন আজ আপনার টাইমটা লিমিটেড, আজকে আপনি সকালে উঠে ডিসাইড করেছেন যে আপনি কতটুকু সময় ঘুমাবেন, আপনি কতটুকু সময় স্টাডি করবেন। আপনাদের অ্যাজ ফার আই নো আপনাদের সকালে একটা ক্লাস হয়েছে, তো সকালে আপনাকে ক্লাস করতে হয়েছে, দেন আপনাকে ডিসাইড করতে হয়েছে যে আমি ক্লাস করবো না মর্নিং এ ব্রেকফাস্ট করবো, না আমি এখন আবার সেকেন্ড ক্লাসটা স্টার্ট করবো। এই যে এরকম অনেকেই ডিসিশন কিন্তু নিয়েছেন, দিস ইজ ইটস ইকোনমিক্স। আমরা হয়তো ওখানে অলরেডি অপরচুনিটি কস্ট সম্পর্কে জেনেছি, আমরা বুঝতেই পারছি যে আমরা হয়তো অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করে ডিসাইড করছি হুইচ ওয়ান ইজ বেটার ফর মি, দেন আমরা কিন্তু সেখান থেকে গিয়েছি। দেন অ্যাজ এ প্রডিউসার, এই যে ফার্ম কথা বলছে, আমরা হয়তো এখন জানি যে ফার্ম মিনস দ্য প্রডিউসার। তো অ্যাজ এ প্রডিউসার, আচ্ছা একটু ইন্টারাপ্ট করি, আমি রেকর্ডিং অন করেছি না, আমি দেখতে পাচ্ছি না, যখন লাইট শেয়ার হয় তখন রেকর্ডিং অনটা দেখা যায় না। জি ম্যাম। জি ম্যাম, করছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো অ্যাজ এ ফার্ম, যেমন ফার্ম মিনস আমরা কি জানি, হু হু আর দ্য প্রডিউসার। সো আজকে আমার ক্লাসে আমি হচ্ছে প্রডিউসার। দেখেন আমি কিন্তু আজকে ডিসাইড করেছি যে হাউ মাচ টু প্রডিউস, মানে আমি আজকে কতটুকু পড়াবো, এখানে আমার প্রোডাকশনটা হচ্ছে আমার ক্লাস লেকচার। তো দেন হচ্ছে গিয়ে আমি স্টুডেন্টদেরকে কি কি শেখাবো, কিভাবে ইন্টারাকশন করবো, এগুলো কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়ে নিয়েছি। আচ্ছা, so this is economics all about. Then আমরা চলে গিয়েছিলাম যে yes, there are two major branches of economics. One is micro. Micro means the small economy, small economic activity in smaller scale, and then macroeconomics. Macroeconomics means economic activity in larger scale. আচ্ছা, এখানে একটু বলে নেই, এখানে অনেকগুলো নেম আছে, এটা দেখে হয়তো আপনারা ভাবেন these are the example of micro or macro. This is wrong. এগুলো হচ্ছে কি আবার বিভিন্ন, মানে ইকোনমিক্স এর অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন আমি একটা বলি লেবার ইকোনমিক্স, বা তারপর হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স। এগুলো আপনাদের এই ইয়াতেই কোর্সেই আছে, বিবিএর কোর্সে আমরা পড়াই, ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়াই বা ডেভেলপমেন্ট স্টাডিজ নামে পড়াই। এটা এটা এখন হয়তো ডেভেলপমেন্ট ইকোনমিক্স নামে চলে আসবে আপনাদের নতুন কারিকুলামে। তারপরে লেবার ল পড়াই, লেবার ল ইজ অল অ্যাবাউট লেবার ইকোনমিক্স, সো লেবার ইকোনমিক্সটা পড়াই।
তো যেটা বলতে চাইছিলাম এগুলো হচ্ছে আরো অন্যান্য সাবজেক্ট, পরে মাইক্রো ইকোনমিক্স কে ভেঙেও ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পাওয়া গিয়েছে, সেগুলোর কয়েকটা এক্সাম্পল দিয়েছে। আবার ম্যাক্রো ইকোনমিক্স কে ভেঙেও ইন্ডিভিজুয়াল কিছু সাবজেক্ট পাওয়া গিয়েছে, সেখানে এগুলার এক্সাম্পল দিয়েছে। ইট ডাজন্ট মিন যে এগুলার এক্সাম্পল, জাস্ট এটা মনে রাখবেন যে এগুলো আবার মাইক্রো ইকোনমিক্স এর কিছু সাবফিল্ডের অনেক সাবজেক্ট আছে, ইকোনমিক মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স কে ভেঙে পাওয়া গিয়েছে। আমি আমার নিজের আন্ডার গ্রাডে ইফ আই এম নট রং আমি 32 কোর্সেস করে আসি, 32টা কেন 42টা কোর্স করে আসি। তো এই 42 কোর্সেস হচ্ছে গিয়ে এই মাইক্রো ম্যাক্রোকে ভেঙে আবার পাওয়া গিয়েছে। তো এই জন্যই বলছি যে অনেক কোর্সেস আছে যেগুলো আমরা হচ্ছে কি করে আসি। আচ্ছা, এরপর আমরা টাইম ফ্রেম গুলো নিয়ে পড়েছিলাম, এগুলো নিয়ে এত ডিটেল আর যাবো না। জাস্ট এখান থেকে মাথায় রাখবেন যে টাইম ফ্রেম ওয়াইজ আমরা ইকোনমিক্স এর হচ্ছে 3টা টাইম ফ্রেম পেয়েছি, এবং 3টা টাইম ফ্রেমে আমরা দেখেছি যে মাইক্রো ইকোনমিক্স বা ইকোনমিক্স এর জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর ম্যাক্রো ইকোনমিক্স এর জনক হচ্ছে জন মেইনার্ড কেইনস। এতটুকু মনে রাখলেই হলো, কেইনস হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার বলি, আর মাইক্রো ইকোনমিক্স বা অ্যাকচুয়ালি ইকোনমিক্সটাকে ইনভেন্ট করেছে হচ্ছেন জন মেইনার্ড কেইনস। ঠিক আছে? ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট দ্য ইকোনমিক সিস্টেম। আজকে একটু খাতা নেন, বাসায় বসে আছেন, আই নো আপনার খাতা দেখার আমার কোনো সুযোগ নাই, কিন্তু আমি একটু রিকোয়েস্ট করবো যে খাতা নিতে। ছোট্ট খাতাটা নেন, নিয়ে টাইটেল দেন হচ্ছে ইকোনমিক সিস্টেম। টাইটেল দেন হচ্ছে ইকোনমিক সিস্টেম। আচ্ছা, না এখন আসি ইকোনমিক সিস্টেমটা কি। ইকোনমিক সিস্টেমকে আমি বাংলায় যদি বলতে চাই, মানে এটাকে সহজ ভাষায় বলতে গেলে ওই যে আমরা দুজন ডিসিশন মেকার সম্পর্কে জানলাম না, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে ফার্ম, বা যদি ওইভাবে মনে না থাকে তাহলে আমি আর আপনি এই যেভাবে মনে রাখেন যে কনজিউমার আর প্রডিউসার। এই দুজন প্রডিউসারের মার্কেটে ইন্টারাকশনটা কেমন, এটার উপর বেসিস করে আমরা 3 ধরনের ইকোনমিক সিস্টেম বের করেছি। অর্থনৈতিক ব্যবস্থা, বাংলায় যদি এটার নাম দিই, এটার নাম হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। ইকোনমিক সিস্টেমের বাংলাটা লিখতে পারেন অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, নাও দেয়ার আর থ্রি টাইপস অফ ইকোনমিক সিস্টেম। আবার বলছি, দেয়ার আর থ্রি টাইপস অফ ইকোনমিক সিস্টেম। 3 ধরনের ইকোনমিক সিস্টেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা কি সরি, আপনারা কি দেখতে পাচ্ছেন না? জি ম্যাম। Yes, আচ্ছা, ma'am. জি ঠিক ম্যাম। আছে। জি There ma'am. are three type of economic system. না, যে একজন টেক্সট করেছিল এই জন্য আমি জাস্ট রিপ্লাইটা দিয়ে দিলাম। There are three types of economic system. সো 3 ধরনের ইকোনমিক সিস্টেমের মধ্যে আমি একটু মাথায় লিখে রাখতে পারেন যে এখানে অ্যাকচুয়ালি কনজিউমারকে আর প্রডিউসারকে সেটার উপর বেসিস করে থ্রি টাইপ অফ ইকোনমিক সিস্টেমের কথা বলা হচ্ছে, কনজিউমারকে আর প্রডিউসারকে। এটা মানে তাদের অ্যাক্টিভিটি গুলো কি হবে সেটার বেসিস আমরা ইকোনমিক সিস্টেমের এই জায়গাটাতে যাচ্ছি। তো প্রথমে আসেন হচ্ছে গিয়ে আমরা আমরা যেটাতে আসছি সেটাকে আমরা বলছি হচ্ছে মার্কেট ইকোনমি। আচ্ছা, আমি এখানে একটু ডেফিনেশনটা বলে দিব। সরি, কি বলছি, মানে আমি এখানে ডেফিনেশনটা ওইভাবে লিখি নাই, এখানে জাস্ট বোঝার জন্য এইভাবে লিখে রেখেছি। আপনারা এটার অনলাইন কন্টেন্ট থেকে নিতে পারেন অথবা তাদের বই থেকে নিতে পারেন। এটা চ্যাপ্টার 2 এ আছে, চ্যাপ্টার 1 এর বেসিক জিনিসগুলো মিক্স করে দেওয়া আছে, 1 2 তে মিক্স করা আছে। মার্কেট ইকোনমি আপনার একটা অনলাইন কন্টেন্ট থেকে ডেফিনেশন জাস্ট এটা লিখে রাখেন, 3টার নাম মার্কেট, মিক্সড এন্ড প্ল্যান। তো আমি মার্কেট দিয়ে আসবো না, আমি প্রথমে আসবো যে মিক্স প্ল্যানটা দিয়ে, সরি, আমি হচ্ছে প্ল্যান্ড ইকোনমিটা দিয়ে হচ্ছে আলোচনা শুরু করব। তো প্ল্যান্ড ইকোনমিটা কি বলছে? প্ল্যান্ড ইকোনমিতে বলছে যে এই ইকোনমিক সিস্টেমে, আচ্ছা, আমাদের দুইজন ডিসিশন মেকার ছিল, একজন হচ্ছে কনজিউমার আর প্রডিউসার। কনজিউমাররা কি করছিল? দে ডিসাইড অ্যাবাউট দ্য ডিমান্ড সাইড এন্ড দ্য প্রডিউসার দে ডিসাইড অ্যাবাউট দ্য সাপ্লাই সাইড। বাট এই ইকোনমিতে মনে রাখবেন কনজিউমার প্রডিউসার কিছু চিন্তা করে না, নামই নিজে দিয়ে দিছে প্ল্যান্ড। অর্থাৎ এখানে আগে থেকেই এই ডিমান্ড আর সাপ্লাইটা প্রি প্ল্যান থাকে। ডিমান্ড সাপ্লাই আপনার ডিসিশন নেওয়ার কোনো জায়গা এখানে তারা রাখে নাই।
এই ধরনের ইকোনমিক সিস্টেমকে আমরা বলছি হচ্ছে গিয়ে প্ল্যান্ড ইকোনমি। এখন আপনি বলতে পারেন ম্যাডাম তাহলে ডিসিশনটা কে নেয়? ডিসিশন নেয় বেসিক্যালি একজন সেন্ট্রালাইজড অথরিটি, বা আমি যেটাকে বলতে পারি গভর্নমেন্ট। হ্যাঁ, সো এই আমরা এইভাবে বলি ইন এ প্ল্যান্ড ইকোনমি ডিমান্ড এন্ড সাপ্লাই ইটস ডিসাইডেড বাই গভর্নমেন্ট অর এ অর্গানাইজড অথরিটি, এইভাবে আমরা বলি। আপনি বললেন এরকম ইকোনমি এক্সিস্ট করে, ডেফিনেটলি এক্সিস্ট করে। যেমন একটা আমাদের যদি আমি পুরো বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে কিছু সেগমেন্টেড পার্ট আছে যেগুলোতে বিভিন্ন রকম ইকোনমিক সিস্টেম আছে। If I talk about like education system in public university, চিন্তা করে দেখেন in public university সাপ্লাই ইজ ডিসাইডেড বাই হুম? আপনি কি চিন্তা করেন যে কে সাপ্লাই দিবে, কোন সাবজেক্ট গুলো অফার হবে, কোন টিচার পড়াবে? পাবলিক ইউনিভার্সিটিতে ডিসিশনের আপনার কোনো জায়গা নাই। ইনফ্যাক্ট আপনি কোন সাবজেক্টে পড়বেন এটাও আপনি ডিসিশন নিতে পারবেন না। আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে আপনার স্কোরের বেসিসে আপনার চান্সেস হবে, মানে আপনার ইচ্ছা হলো আপনি সিএসসি পড়বেন বা আপনার ইচ্ছা হলো আপনি বিবিএ পড়বেন, পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ নেই। অর্থাৎ দেখেন আপনার ডিমান্ড করারও সুযোগ নাই, আবার সাপ্লাই কে কিভাবে দেবে সেটারও ডিসিশন নেওয়ার ওই যারা সাপ্লাই তাদের সুযোগ নাই। এই ধরনের ইকোনমি যেখানে গভর্নমেন্ট সবকিছু মনিটরিং করে বা গভর্নমেন্ট সবকিছু কন্ট্রোল করে, এই ধরনের ইকোনমিকে আমরা প্ল্যান্ড ইকোনমি বলছি। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ যেখানে আপনার ডিসিশন মেকিং এর জায়গা নাই, আপনি ডিসিশন মেকিং নিচ্ছেন না, অন্য কেউ নিচ্ছে। একটু চিন্তা করেন আমাদের চারপাশে এরকম অনেক ইকোনমি আছে। আচ্ছা, নোহাল নাওয়ার ক্লাসে আছেন? মোহাম্মদ জি নোহাল ম্যাম। নাও। আচ্ছা নোহাল, আমি এই যে প্ল্যান্ড ইকোনমি বললাম যে এমন একটা ইকোনমি যেখানে আপনি ডিসিশন নিচ্ছেন না যে আপনি কতটুকু ডিমান্ড করবেন, বা অ্যাজ এ প্রডিউসার আমিও ডিসিশন নিতে পারছি না আমি কতটুকু সাপ্লাই করব। কারণ আমি এটা এক্সাম্পল দিলাম, পাবলিক ইউনিভার্সিটি গুলোতে সাধারণত এরকম হয়। আর কি কোনো জায়গা দেখতে পাচ্ছেন যেখানে মনে হচ্ছে যে ইকোনমিক সিস্টেমটা প্ল্যান্ড, মানে প্রি প্ল্যান, গভর্নমেন্ট প্ল্যান করে দিচ্ছে? বা অন্য কারোর মাথায় থাকলে আপনারা হ্যান্ড রেইজ করতে পারেন। নোহালকে জিজ্ঞাসা করেছে এবং উনি অ্যান্সার দিবে এমন কিছু না। নোহার মাথায় আর কোনো ইনফরমেশন আসছে যে মনে হচ্ছে যে এই জায়গাটাতে প্ল্যান্ড ইকোনমি আছে? ভাবতেছি ম্যাম। আচ্ছা, অন্য কেউ এক্সাম্পল দিতে পারে বাংলাদেশের বেসিস একদম আশেপাশে আছে অনেক প্ল্যান্ড ইকোনমি আছে, মানে প্ল্যান্ড ইকোনমিক সিস্টেমে চলছে বাংলাদেশের ভিতরেই। আচ্ছা আমি একটু সহজ করে দিই, আমরা অনেকে গভর্নমেন্ট স্কুল কলেজে পড়ে আসছি না? জি ম্যাম। গভর্নমেন্ট জি। ইউনিভার্সিটি গুলোতেও যেমন গভর্নমেন্ট ডিসাইড করে, গভর্নমেন্ট স্কুল কলেজেও কি গভর্নমেন্ট ডিসাইড করে না? খেয়াল করে দেখেন ওখানেও কিন্তু সাপ্লাইটা গভর্নমেন্ট দিয়ে কন্ট্রোল। ওখানেও কিন্তু ডিমান্ডটা মানে কতজন স্টুডেন্টকে অ্যাডমিশন দিবে এগুলো গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল। আচ্ছা আরো আসে, গভর্নমেন্ট বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন ধরেন রাষ্ট্রায়ত্ত যে আমি ইন্ডাস্ট্রি গুলো বলছি সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনি ডিসিশন নেই না, সেখানে গভর্নমেন্ট ডিসিশন না যে কতটুকু প্রোডাকশনে যাবে ওই অনুযায়ী। যেমন একটা সময় বাংলাদেশের সুগার মিলস গুলো সব গভর্নমেন্টের আন্ডারে ছিল, তো তখন কিন্তু গভর্নমেন্ট আমাদের সুগারের ডিমান্ড কি সেই অনুযায়ী কিন্তু সাপ্লাই দিত না, গভর্নমেন্ট সাপ্লাই দিতে হচ্ছে যতটুকু প্রোডাকশন করতে পারছে সেটার উপর বেসিস করে। অর্থাৎ এখানে কিন্তু এই কনজিউমারদের ডিমান্ড বা সাপ্লাই নিয়ে তাদের কোনো হেডেক ছিল না। তো এই ধরনের ইকোনমিকে অ্যাকচুয়ালি যেখানে আমাদের ডিমান্ড সাপ্লাই আর আমাদের ডিমান্ডের কোনো আসলে মূল্য নাই, আমি মূল্য নেই বলতে আসলে এটা ওইভাবে বোঝাচ্ছি না। এই ইকোনমিক সিস্টেমটা এরকম যে যেখানে প্রডিউসার বা কনজিউমারদের কোনো সে থাকে না, এই ধরনের ইকোনমিকে আমরা আসলে প্ল্যান্ড ইকোনমি বলছি। এবং এটার নামই বলে দিবি, ইকোনমিক্স এর একটা মজা হচ্ছে টপিক গুলোর নাম পড়লে আপনি গেস করতে পারবেন যে এটা কি তার আসলে কি ব্যাখ্যা করতে চাচ্ছে। তো এখানে আসলে নামই বলে দিচ্ছে প্ল্যান, দ্যাট মিনস ইটস এ প্রি প্ল্যান্ড ইকোনমি। হ্যাঁ, এটা আগে থেকে প্ল্যান করা। আচ্ছা এরপরে আমি পড়াবো হচ্ছে মার্কেট ইকোনমিকে। এই প্ল্যানটা বুঝলে মার্কেটটা বুঝতে আরো সহজ হবে। তা এখন আপনার মন ওই যে বিদ্রোহী হয়ে গেল যে আমরা তো এখন আর কোনো বৈষম্য চাই না, আপনি বলে না ম্যাডাম এটা বৈষম্য, আমাদের যেহেতু ডিসিশন নিতে দিচ্ছে না আমি এই ইকোনমিক সিস্টেম চাই না। হ্যাঁ, তাদের ডিসিশন নিতে দেবে এই ধরনের ইকোনমিক সিস্টেমও আছে, সেটা হচ্ছে গিয়ে মার্কেট ইকোনমি। আচ্ছা, মার্কেট ইকোনমি কি? যেখানে মার্কেটে সবকিছু ডিসিশন। আপনি বললেন এটা কিরকম, আপনার মনে আছে কালকে ক্লাসে বলছিলাম যে মার্কেটে দুইজন ডিসিশন মেকার, একটা আপনি একটা আমি, তার মানে কনজিউমার আর প্রডিউসার। এই মার্কেট ইকোনমিতে যেটা হয় যে কনজিউমার তারা কাজ কি তাদের, তারা কি সিদ্ধান্ত নেয়? কনজিউমারে কি করে মার্কেটে? তারা কোন প্রোডাক্টটা কিনবে সিদ্ধান্ত প্রোডাক্ট নেয়। এক্স্যাক্টলি, কিনবে কিনা।
এক্স্যাক্টলি, তারা কিনবে কিনা মানে তারা ডিমান্ড করে, তারা ডিসিশন নেয় না যে আমি কিনবো কি কিনবো না, ডিমান্ড করবো কি করবো না, মানে আমার চাহিদা আছে কি আছে না। তাহলে আপনারা ডিসিশনের ডিমান্ডের ব্যাপারে আমি কি চিন্তা করি, আমি চিন্তা করি আমি কতটুকু সাপ্লাই দিব, ক্লাস নিব কি নিব না, কতক্ষণ নিব, কি কি পড়াবো। So এই মার্কেটটা হচ্ছে কোনো বাইন্ডিং স্টাইল, অর্থাৎ ইন দিস মার্কেট, দ্যাট মিনস ইন মার্কেট ইকোনমি, কনজিউমার ডিসাইড অ্যাবাউট দ্য ডিমান্ড সাইড অ্যান্ড প্রডিউসার ডিসাইড অ্যাবাউট দ্য সাপ্লাই সাইড। আমরা ডিমান্ড এবং সাপ্লাই সাইড সম্পর্কে চিন্তা করি, মানে এক একটা গোষ্ঠী, মানে একটা ডিসিশন মেকার তারা ডিমান্ড নিয়ে চিন্তা করে, আর একটা ডিসিশন মেকার তারা সাপ্লাই নিয়ে চিন্তা করে। তার প্রশ্ন হয়ে গেল ম্যাডাম, তাহলে তো একটা ঝামেলায় পড়ে গেলাম, লাইক আমি হচ্ছে মার্কেটে ব্যালেন্স হবে কি করে, যে ধরেন সাপ্লায়াররা বেশি সাপ্লাই দিল, আমরা কম ডিমান্ড করলাম। এটা আমরা আর একটু পরে বলবো, তবে এখানে দেখবো যে এই মার্কেটও কন্ট্রোল করার সিস্টেম আছে। তাহলে মার্কেট ইকোনমি হচ্ছে খুব সুন্দর, যেখানে আমি অ্যাজ এ কনজিউমার আমার ডিমান্ডটা নিয়ে আমি কথা বলবো, আবার অ্যাজ এ প্রডিউসার যারা প্রডিউস করছে তারা তাদের প্রোডাকশনটা নিয়ে কথা বলছে, কতটুকু প্রোডাকশন তারা দিবে। এটার এক্সাম্পল, খুব সুন্দর এক্সাম্পল আছে আপনার ইউনিভার্সিটিতে, এটা মার্কেট ইকোনমির এক্সাম্পল। চিন্তা করেন এই ইউনিভার্সিটিতে আপনি ডিসাইড করেছেন হোয়াট ইটস গোয়িং টু বি ইয়ার ডিমান্ড, এবং আপনার ডিমান্ড দেখে কিন্তু ইউনিভার্সিটি সাপ্লাই দিচ্ছে। খেয়াল করে দেখেন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যদি আমরা দেখি, যে আমি লাস্ট ক্লাসে বলছিলাম, খেয়াল করে দেখবেন যে আমি বলেছিলাম এরকম যে এই যে হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি এই ধরনের সাবজেক্ট অফার হয় না প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে। কারণ কি? কারণ এগুলো ডিমান্ড নাই। যেটা ডিমান্ড নেই সেই জিনিসটা অফার হবে না। প্রাইভেট সেক্টরে এরকম, বিকজ এটা ইট ফলোস মার্কেট ইকোনমি। সো এখানে অফার হবে বিবিএ, এখানে অফার হবে সিএসসি, বিকজ এই ধরনের সাবজেক্টের ডিমান্ড আছে বাংলাদেশে এখনো, মানে বা স্টুডেন্টদের ডিমান্ড আছে। সো মার্কেট ইকোনমি ইজ দ্যাট কাইন্ড অফ ইকোনমি হোয়ার দ্যাট ডিসিশন মেকার লাইক the consumer, they decide about the demand side, and the producer they decide about the supply side. So আপনি ডিমান্ড করেছেন বিবিএ, এই জন্য দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি বিবিএ সাবজেক্ট অফার করা হয়। আবার ধরেন আপনি ডিমান্ড করেছেন সিএসসি, দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসসি সাবজেক্টে কিন্তু অফার করা হচ্ছে। আচ্ছা, তো এরপরে চলে যাই হচ্ছে কি মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমিতে কি হচ্ছে? মিক্সড ইকোনমি ইজ এ হাইব্রিড ব্লেন্ড অফ মার্কেট ইকোনমি এন্ড প্ল্যান্ড ইকোনমি। এখন কিছু ইকোনমিক সিস্টেম আছে যেখানে এক পাশে প্ল্যান্ড ইকোনমিও থাকে, অর্থাৎ গভর্নমেন্ট ডিসাইড করে দিচ্ছে বা প্রি প্ল্যান কোনো অর্গানাইজেশন ডিসাইড করে দিচ্ছে কি হবে। আর একটা হচ্ছে কি মার্কেট ইকোনমিও থাকে, যেখানে ওই যে আমি আপনি কি চাচ্ছেন সেই অনুযায়ীও ডিমান্ড এন্ড সাপ্লাই ডিসিশন হচ্ছে। এটাকে আমরা বলছি মিক্সড ইকোনমি। আচ্ছা, এটার এক্সাম্পলে যাই। যেমন হচ্ছে কি আমি তিনটার এখন এক্সাম্পল দেবো। তার আমি যদি এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলি, এখান থেকে এক্সাম্পল দেওয়া সম্ভব। এডুকেশন সিস্টেমে বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি দেয়ার বিলং টু প্ল্যান্ড ইকোনমি, প্রাইভেট ইউনিভার্সিটিজ দেয়ার বিলং টু মার্কেট ইকোনমি, and if we talk about the tertiary level education, মানে যারা হায়ার স্টাডিজে যাচ্ছে, এই যে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এই লেভেলে যাচ্ছে, they belongs to mixed economy, because here planned economy আছে like public university and private university ও আছে, they belong to market economy. So তিন ধরনের economic দুই ধরনের economic system আছে। So this is the mixed economic system. আমরা কি একটু হলো ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন এখন কয়েকটা বেসিক প্রশ্ন করি। আপনারা সকালে অনেক কাঁচা বাজার করেছেন, কাঁচা বাজার তাহলে কোন ইকোনমিক সিস্টেমের মধ্যে পড়বে? বাজারে গেছিলাম না বাজার করতে, কাঁচা বাজার। মার্কেট ইকোনমি হবে। এক্স্যাক্টলি, দেখেন এই যে আমরা কাঁচা এখন এইভাবে দেখবেন যে নিজে নিজেই ফাইন্ড আউট করতে হয়, যে যেখানে দেখবেন যে আমি ডিসিশন নিতে পারছি সেটা মার্কেট ইকোনমি, যেখানে ডিসিশন নিতে পারছে না ওটা প্ল্যান্ড ইকোনমি। আর কিছু জায়গায় দেখবেন যে কিছু পার্ট গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে, কিছু পার্ট আপনি ডিসিশন নিচ্ছেন, সেটা মিক্সড ইকোনমি। কাঁচা বাজার আজকে আমরা যেটা করেছি ওটা আসলে আমরাই ডিসিশন নিই, মানে আসলে গভর্নমেন্ট কোনো ডিসিশন নেয়, সো এটা মার্কেট ইকোনমি। কিন্তু ধরেন আপনি বললেন যে ম্যাডাম আজকে ডক্টরের কাছে গিয়েছি, এটা কি মার্কেট ইকোনমির মধ্যে? যে আমি তো ডিসিশন নাম। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে আপনি একটা প্রাইভেট হসপিটালের কথা বলেন, সেটা অবশ্যই সেটা মার্কেট ইকোনমির মধ্যে পড়ছে। বাট আপনি যদি বলেন যে না বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা পুরোটা নিয়ে যদি কথা বলতে চান, তখন সেটা সাধারণত মিক্সড ইকোনমির মধ্যে পড়বে। কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কিছু গভর্নমেন্ট হসপিটালও আছে যেখান থেকে একটা ভালো অ্যামাউন্টের চিকিৎসা সেবা দেওয়া হয়, তারপরে প্রাইভেট হসপিটাল আছে। তো এই জন্য দুইটাই আমরা হচ্ছে এখানে আলাদা আলাদা করে আনবো।
আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কি আমাদের নেক্সট টপিক, যেটা দ্যাট ইজ 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। আমি 3বার বললাম। ক্লাসে থাকলে আমি বলতাম যে মানে এই টপিকটা লিখে টাইটেল দিয়ে 3 স্টার দিয়ে রাখেন। 3 স্টার দিয়ে রাখা বলতে বোঝাচ্ছে যে আমি সাধারণত যেই কোর্স চ্যাপ্টারটা থেকে কোশ্চেন মাস্ট করে থাকি, আর যে টপিকটা থেকে ওটাকে বলি 3 স্টার, মানে 3টা স্টার দিয়ে রাখি, যেখান থেকে প্রশ্ন হবে। তো আপনাদের ওই হচ্ছে 10 প্রিন্সিপাল যেটা বলছে ওটা হচ্ছে একটা 3 স্টার টাইপের টপিক, অর্থাৎ মানে আমি প্রশ্ন করে থাকবোই এরকম টাইপের টপিক। তো চলে যাই, আমরা হচ্ছে কি 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এ চলে যাব। এখানে কিছু বিষয় আছে, আপনার হয়তো এখন একটু কনফিউজড হবেন, আমি আগে এটা একটু বুঝে নিই। এখানে 10টা প্রিন্সিপাল আছে, এই জন্য এটা 10 প্রিন্সিপাল বলে, কিন্তু 10টা প্রিন্সিপালকে আমরা আবার 3টে সেগমেন্টে ভাগ করেছি। এখন কিছু লিখেন না, আগে বুঝবেন। 10টা প্রিন্সিপালকে 3টা সেগমেন্টে ভাগ করেছি, এবং এখানে একটা সুবিধা আছে, প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে উইকিপিডিয়ার এই পেজটা আমি হচ্ছে রাইট করে দিয়েছি। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, আপনি তখন উইকিপিডিয়ার পেজটাতে চলে যেতে পারবেন। তো আপনার যদি কোনো কারণে আপনি আমার টপিক থেকেও না বুঝেন, আমার আলোচনা থেকে না বুঝেন, তখন আপনি চাইলেই এই উইকিপিডিয়া থেকে ওটা স্টাডি করে নিতে পারেন। আচ্ছা, তো প্রথমে যেটা হচ্ছে যে প্রথম যে 4টা প্রিন্সিপাল আছে, এটা অ্যাকচুয়ালি ফলোস ওয়ান কি ওয়ার্ড। কি ওয়ার্ড বা কি টপিক যেটাকে বলতে পারেন, এটা আসলে প্রিন্সিপাল নাই। যে ওয়ান যেটা আছে এটা প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল হচ্ছে যে 1.1, 1.2, 1.3 এগুলো। বাট এই কি টপিকটা আসলে এই 4টা প্রিন্সিপালই একটা কি টপিককে টাচ করে আসে, সেটা হচ্ছে হাউ পিপুল মেক ডিসিশন। পিপুল মানে আপনি, আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন সেটা ফলো করে 4টা প্রিন্সিপাল আছে। আচ্ছা, পরেরটায় যাই। পরের কি টপিকটা হচ্ছে হাউ পিপল ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার। ওই যে বলছিলাম যে আমি আপনি এই যে কনজিউমার প্রডিউসার আমরা কিভাবে ইন্টারাকশন নিব, দিস ইজ দ্য সেকেন্ড কি পয়েন্ট। এটার আন্ডারে আবার 3টা প্রিন্সিপাল আছে। এই যে যেমন ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ, এই যে এরকম 3টা প্রিন্সিপাল আছে। তাহলে কয়টা হলো? 7টা। 4টা আর 3টা 7টা। দেন আছে হচ্ছে কি হাউ ইকোনমি ওয়ার্ক অ্যাজ এ হোল। দেন নেক্সট কি পয়েন্ট যেটা, সেটা এটারও সবগুলোরই করা আছে। আমি এখানে ক্লিক করছি না, কারণ ক্লিক করলে এখানে আবার উইকিপিডিয়াতে আমরা চলে যাব। এটারও আবার হচ্ছে গিয়ে 3টা প্রিন্সিপাল আছে, লাইক এই যে লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে আছে, দেন গভর্নমেন্ট ইনফ্লেশন নিয়ে একটা আছে, আর একটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের যে ট্রেড অফ ফেস করে সেটা দিয়ে আছে। তাহলে 4টা 3টা 3টা, এই মোট 10টা প্রিন্সিপাল হলো এই। তো এখানে আমার কি ওয়ার্ডটা মনে রাখার দরকার নাই, এটা জাস্ট প্রিন্সিপাল গুলো অ্যাজ ইট ইজ আমরা একটু মেমোরাইজ করতে হবে, যেহেতু প্রিন্সিপাল আমরা বানাই নাই। তো এখানে জাস্ট মনে রাখবেন যে প্রথম 4টা প্রিন্সিপাল আপনি কিভাবে ডিসিশন নেবেন সেটার উপরে বেসিস করে হবে। পরের 3টা প্রিন্সিপাল আপনি মার্কেটে আপনি এবং প্রডিউসার, অর্থাৎ কনজিউমার এবং প্রডিউসার কিভাবে আচরণ করবে এটার উপরে হবে। আর লাস্টে হচ্ছে গিয়ে ইকোনমি একত্রে, মানে এটা ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট, অর্থাৎ ইকোনমিটা কিভাবে অ্যাক্টিভলি কাজ করে সেটা নিয়ে লাস্ট প্রিন্সিপালটা হবে। এই হচ্ছে মোট 3টা কি পয়েন্ট, এবং এটার আন্ডারে আমরা 10টা যে প্রিন্সিপাল আছে সেটা পড়বো। আচ্ছা, মোর স্পেসিফিকলি আমি একটু বলে দিই, আরো একটা খুশির খবর বলে দিই। এতগুলো প্রিন্সিপাল থাকলেও আমরা মেইনলি প্রথম 4টা প্রিন্সিপাল, দ্যাট মিনস মাইক্রো ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ থেকেই পড়বো। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হাউ ইউ মেক ডিসিশন, এই 4টা প্রিন্সিপাল নিয়ে খুব এনডেপথ আলোচনা করবে। প্রিন্সিপাল গুলো কি বুঝায়, বাকি প্রিন্সিপাল গুলো জাস্ট অ্যাজ ইট ইজ পড়াই দিব, কাজ ওগুলো ম্যাক্রোটা ওটা আস্তে আস্তে বিভিন্ন চ্যাপ্টার করতে করতে আপনার নিজেদেরই আইডিয়া হয়ে যাবে যে কিভাবে এটা প্রিন্সিপাল গুলো কাজ করছে। তো প্রথম যে আহ আচ্ছা, আমি একটু সময় দিই, প্রিন্সিপাল গুলো এক জায়গায় লেখা থাকা দরকার আছে। আপনারা খাতা নিয়েছেন না সবাই? ম্যাম, জি ম্যাম। যারা যারা খাতা নিয়েছেন তারা একটু হ্যান্ড রেজ করেন। মোবাইল আছে, মোবাইলে এখন হ্যান্ড রেজ করেন, মোবাইল বা ল্যাপটপ। আচ্ছা, একটু কষ্ট করে যেটা করেন, ওয়ান লেখেন, জাস্ট ওয়ান দিয়ে লেখেন পিপল ফেসেস ট্রেড অফ, এটা লেখেন। টু দিয়ে লেখেন হচ্ছে সিগনিফিকেন্স অফ অপরচুনিটি, অর্থাৎ 10টা প্রিন্সিপাল একটু লেখেন। তারপর 3 নাম্বার দিয়ে লেখেন রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন। 4 নাম্বার দিয়ে লেখেন পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। এভাবে এই 4টা লেখা হলে আমাকে বলেন, তারপর আমি পরের পেজে যাবো। 10টা প্রিন্সিপাল, টাইটেল দেন 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এখানে ম্যাম, লিখাই কোন আছে। তিনটা? এই 4টা, নট 3টা।
প্রথমে টাইটেল দেন 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স টাইটেল দিয়ে প্রথমে লেখেন ওয়ান লিখে লেখেন পিপল ফেসেস ট্রেড অফ। এটা কি পয়েন্ট আমি একটু মার্ক করছি। এটা হলো কি পয়েন্ট, আমার কি পয়েন্টটা লেখার কোনো দরকার নাই, এই যে এটা কি পয়েন্ট আমরা লিখবো হচ্ছে এই যে এই জায়গাটা টিক মার্ক দিচ্ছি 1.1, যেটা বেসিকলি যে পিপল ফেসেস ট্রেড অফ, দেন অপরচুনিটি কস্ট, শর্টকাটে বলছিলাম, তারপর রেশনাল পিপল, আবার পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। এই চারটা প্রিন্সিপাল লেখেন, এই চারটা লেখা হলো আমাকে বলেন, দেন আমি নেক্সট তিনটা দেখাবো, আবার এই তিনটা সবগুলো প্রিন্সিপাল একটার পর একটা এরকম করে সাজানো থাকুক। প্লিজ লেখা হলে আমাকে বলবেন, একটু লিখতে তো সময় লাগবে অবশ্যই, কিন্তু লেখেন, কারণ লিখলেই পড়াটা মনে থাকবে। হ্যাঁ, আমি হয়তো প্রথম চারটা প্রিন্সিপাল থেকে প্রশ্ন করব, বাট এরকম প্রশ্নও করতে পারি যে এই পিপল ফেসেস ট্রেড অফ এই প্রিন্সিপালটা ব্যাখ্যা করেন, এরকম প্রশ্ন তো করা খুবই স্বাভাবিক। ম্যাম লিখছি। মার্জান ম্যাম লিখেছেন? লিখছি। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট পেজে যাচ্ছি। এটা আবার আমরা জানি এই প্রিন্সিপালটা হচ্ছে ওই যে হাউ উই ইন্টারেক্ট ইন দ্য মার্কেট। এটা কি পয়েন্ট আমরা এটা লিখবো না, লিখবো হচ্ছে এই তিনটায় নিচের তিনটা লাইন। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার, এটা 6, এটা 7। ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ, এটা 6, 5, সরি। দেন মার্কেট আর ইউজুয়ালি এ গুড ওয়ে টু অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি, এটা 6। অ্যান্ড গভর্নমেন্ট ক্যান সামটাইমস ইমপ্রুভ দ্য মার্কেট আউটকাম, এটা হচ্ছে 7। লিখেছেন? জি ম্যাম। ম্যাম লিখছি। ওকে, সো আমরা নেক্সটটাতে যাচ্ছি। ওকে, এটা একটু বড় বড় প্রিন্সিপালটা যে ম্যাক্রোর, তো ম্যাক্রো প্রিন্সিপাল গুলো একটু বড়। ম্যাক্রো ইকোনমিক্স মনে হয় মনে আছে, ওই যে যেটা হচ্ছে গিয়ে আপনার ইয়ার রিলেটেড ছিল, এটাকে কি বলে, ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি রিলেটেড ছিল, এটা প্রিন্সিপাল গুলো একটু বড়। আজকে তো কমেন্ট করে লাভ নেই, আজকে আপনাদের ক্লাসের একজন আমার ওই যে টিমস এর ইয়াতে কমেন্ট করলো, অ্যাটেন্ডেন্স তো ওই দিন এটা দিয়ে দিচ্ছি, ওই দিন ক্লাস করেছেন ওই দিনের অ্যাটেন্ডেন্স ওটা। তো ওখানে আপনাদের ইয়াও ক্রিয়েট হয়েছে, ওটাকে কি বলে আমি ভুলে গেলাম, তিনি ক্রিয়েট হয় আপনাদের, কি ক্রিয়েট হয় বলেন তো, টিম যে একটা আইডি নাকি যেন একটা ক্রিয়েট হয়, এরকম কিছু একটা। ও, এত মনে পড়েছে, দেখছেন ব্রেইন কত স্লো হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে। আর তারা যখন ক্লাসে জয়েন করেন, আর তাদের হলো জুমে একটা উম, বারবার যতবার জয়েন করবেন ততবার এটা দেখায়, তো ক্লাস শেষে জুমে যখন আমরা মিটিংটা দেখি প্রসেস করি তখন সেখান থেকে এটা বের করে নেওয়া যায়। তো কোনো জায়গায় যদি আমার কনফিউশন থাকে, ধরেন শান্তনু আছে না, শান্তনু এই ক্লাসে না, শান্তনু কি ক্লাসে আসছে আজকে নাকি অন্য ক্লাসের বি, জি না ম্যাম বিটু, আছি। বিটুরই তো,
জি ম্যাম, হ্যাঁ, জি ম্যাম আসছি। শান্তনু ধরেন ক্লেম করলো যে না আমি তো ক্লাস করেছি, আপনি আমার অ্যাটেন্ডেন্স দেয়নি, কোনো সমস্যা নেই। জুমে হচ্ছে পেইড অপশন, যেটা জুমে হচ্ছে এটা বের করা যায় যে আসলে ওকে ওই যে ক্লাস করছিল আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে, মানে আইডি পাসওয়ার্ড না, আপনার আইডিটা আমাকে দেখাবে যে এই স্টুডেন্টটা ক্লাসে ছিল। এই জন্যই বললাম যে আজকে তার কমেন্ট করলে আপনি, আমি তো অলরেডি এটা পেয়ে গিয়েছি। আচ্ছা চলে যাই তাহলে, আমার মনে হয় এটা আমরা লিখে ফেলছি, আমি একটু লিখালাম। সেটা হচ্ছে যে এই 10, এখন এখানে আমি দুই ধরনের প্রশ্নই করতে পারি, লাইক আপনার প্রিন্সিপাল থেকেও প্রশ্ন করতে পারি, আবার হচ্ছে এক্সাম মানে ওই যে বললাম যে যেটা আমি আজকে পড়াবো সেই জায়গা থেকেও প্রশ্ন করতে, অর্থাৎ সেখানে আপনার কাছে আমি জানতে চাইতে পারি যে প্রিন্সিপালটা কি, বা এটা কিভাবে বা কি ব্যাখ্যা করে, কি বোঝাচ্ছে, এই ধরনের প্রশ্নটাও করতে পারি। তো মেইনলি প্রশ্নটা করি হচ্ছে কি যে প্রিন্সিপালটা কি, এটার ব্যাখ্যাটাই চাই। তো আর অনেক সময় বলি যে রাইট ডাউন দ্য 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, তখন 10টা প্রিন্সিপাল লিখে দিবেন, যে এরকম একটা যে কোশ্চেন, যেটা সেটাও অনেক সময় করে থাকি। So, এটা গেল। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই। তো আমরা প্রথমে যেটা বলছিলাম যে হাউ পিপল মেক ডিসিশন, অর্থাৎ আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনি কিভাবে ডিসিশন মেকার হিসেবে কাজ করবেন, সেই সেটার উপর বেসিস করে আমরা হচ্ছে গিয়ে আমরা আজকের ইয়াটাতে যাব যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি কিভাবে কাজ করেন সেটার উপর বেসিস করে আমরা আজকের ওই প্রিন্সিপালটা দেখব। আচ্ছা, আবারও বলছি, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি কিভাবে কাজ করেন সেটার উপর বেসিস করে আমরা একটা প্রিন্সিপাল আজকে দেখব। তো এখানে একটা না আমরা 4টা প্রিন্সিপাল দেখবো। আচ্ছা, সো ফার্স্ট প্রিন্সিপালটা যদিও আমরা লিখেছি, তারপর আবার একটু খাতার উপর বড় বড় করে লেখেন, পিপল ফেসেস ট্রেড অফ। আমরা প্রথম যে প্রিন্সিপালটা পড়ছি এটা হচ্ছে গিয়ে পিপল ফেসেস ট্রেড অফ, এই বিষয়টার উপরে। আবারও বলছি, আমরা যে প্রিন্সিপালটা পড়ছি এটা হচ্ছে পিপল ফেসেস ট্রেড অফ, এটার উপরে। আমরা কিছুই বুঝলাম না, আমি 2-3 বার বলে ফেললাম যে পিপল ফেসেস ট্রেড অফ, এটা আবার কি? আচ্ছা দেখেন, এখানে আমরা দুটো নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হলাম, একটা হচ্ছে গিয়ে ট্রেড, আর একটা হচ্ছে পিপল। তো পিপল তো আমরা আসলে বুঝতেই পারছি, পিপল বলতে অ্যাকচুয়ালি আমরা যে ইন্ডিভিজুয়াল যারা, তাদেরকে আমরা বলছিলাম। আচ্ছা, ট্রেড ওয়ার্ডটাও আমরা কিন্তু অনেক বেশি শুনে থাকি। ট্রেড নিয়ে বা ট্রেড নিয়ে আমাদের কোনো আইডিয়া আছে? ট্রেড বলতে আমরা আসলে কি বুঝি? ট্রেড বা বাণিজ্য, আমি ওয়ার্ডটার বাংলা বললাম বাণিজ্য, এই যে ওয়ার্ডটা ইউজ করি না অনেক, এই ট্রেড কি? ম্যাম কেনা বেচা। কেনা বেচা করা। আর আর কি হতে পারে, কি মনে হচ্ছে? ম্যাম ট্রেড মূলত একটা পণ্য তৈরি করার পর সেটা ভোক্তা পর্যন্ত কিভাবে পৌঁছাবে, এই পৌঁছানোর জন্য যাবতীয় যত প্রসেস আছে পুরোটাকেই ট্রেড বলে। বাহ, সুন্দর বলেছেন, কে বলেছেন? তৌকির। ওকে, থ্যাংক ইউ তোকে, তৌকিরের মানে একদম পারফেক্টলি আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম উনি বিষয়টা বলে দিয়েছে। যে আমরা ট্রেড বলতে আসলে কি বুঝি, আমরা ট্রেড বলতে বুঝি যে ঠিক আছে আমি কিছু একটা কিনছি বা আমি কিছু একটা কনজিউম করছি, এরকম একটা বিষয়। কিন্তু ইকোনমিক্স এর ভাষায় যদি আমি, মানে আমরা অনেকগুলো সাবজেক্টই তো পড়বো, এক একটা সাবজেক্ট এক এক ভাবে এক একটা টপিককে এক্সপ্লেইন করে। তো আমি যদি ইকোনমিক্স এর ভাষায় ট্রেড নিয়ে আলোচনা করতে যাই, তখন হচ্ছে, আচ্ছা শান্তানু হ্যান্ড মানে হ্যান্ড রেজ করেছেন, আমি একটু খেয়াল করিনি, যদি প্রবলেম হয় অবশ্যই হ্যান্ড রেজ করতে পারেন। কোনো প্রবলেম হচ্ছে? না ম্যাম, ওই যে আগে যে বলছিলেন হ্যান্ডরেস আচ্ছা ওইটা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ট্রেড বলতে আমরা আসলে ইকোনমিক্স এর ভাষায় বুঝি যে আমি প্রোডাক্ট তৈরি করব বা কোন একটা প্রোডাক্ট থাকবে, সেটা যখন আমি এক্সচেঞ্জ করবো, এই যে এই ওয়ার্ডটা একটু মাথায় রাখেন, আমি সেটা এক্সচেঞ্জ করব মানে আহ যেটাকে বলছে যে চেঞ্জ করব, একজন থেকে আরেকজনের কাছে দিব, নিব, এরকম একটা বিষয় যখন থাকবে, এই জায়গাগুলোটার সাথে হচ্ছে ট্রেড রিলেটেড। আবারও বলছি, প্রোডাক্টটা এক্সচেঞ্জ হবে, একজন থেকে আরেকজনের কাছে আহ যাব, সেই জায়গাটাতে হচ্ছে ট্রেড রিলেটেড। আমরা এইটা নিয়ে আসলে এখানে ফোকাস করব। সেখানে ট্রেডের কথা বলে দিবে, বলছে যে এই যে ট্রেড থেকে আমরা একটা নতুন কথায় আসবো, সেটা হচ্ছে ট্রেড অফ। তো আমরা যেটা বলছি যে ট্রেডটা কি, ট্রেডটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে কনজিউমারের কাছে পৌঁছায় দেবো, এবং এটার জন্য যা যা করা যায় সেটা। আর ইকোনমিক্স এর ভাষায় এটাকে আরো একটু রিলেট করে বলছে যে হ্যাঁ তুমি ট্রেড যেটা বলছো সেটা ঠিক আছে, কিন্তু তোমার সব ডিসিশনই এই ট্রেডের সাথে রিলেটেড। বা আরো যদি বলি ট্রেড অফ এর সাথে রিলেটেড, ট্রেড অফ মানে ত্যাগ করে দেওয়া, মানে অর্থাৎ ট্রেডটা করে ফেলা, এটার সাথে রিলেটেড। যেমন কি,
যেমন দেখেন, আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই। আপনি এখন ক্লাস করছেন, বা ধরেন আমি এখন ক্লাস নিচ্ছি। আমি এখন ক্লাস নেওয়ার জন্য আমাকে কিন্তু এই যে ক্লাস একদম ল্যাপটপ নিয়ে আমি একদম সুন্দর আমার রুম সেট আপ করা আছে, আমি রুমে বসে একদম অফিসের মতো বানিয়েছে, এখানে বসে আমাকে ক্লাস নিতে হচ্ছে। আমি কিন্তু আর অন্য কোনো কাজ করতে পারছি না, লাইক আমি এখন let's say আমি এখন ঘুমাতে পারবো না, আমি স্লিপিং, আমি কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, তো এখানে যেটা বলছে যে আপনি যখনই দেখেন দেখেন একটার এগেনস্টে একটা আমরা করি, এরকম একটা সিচুয়েশন আমরা কিন্তু পাই, যে আমি এখন না ঘুমিয়ে আমি এখন ক্লাস করছি, বা আমি এখন না ব্রেকফাস্ট করে আমি এখন ক্লাস করছি, বা আমি এখন না ফ্রেন্ডসদের সাথে বাহিরে যে একটু আড্ডা দিতাম সেটা আমি ক্লাস করছি। এই যে একটার এগেনস্টে একটা করা, এটাই বলছে যে আমাদের কিন্তু প্রত্যেকটা ডিসিশনই এমন হয় যে এট এ টাইম আমরা অনেক কিছু করতে পারি না, যে একই কথাই আসবে। সো এট এ টাইম আমরা অনেক কিছু করতে পারি না। তো আমাদের হাতে যে অপশনস গুলো থাকে সেখান থেকে যে কোনো একটা করে থাকি। এই সিচুয়েশনটাকে বলছে পিপল ফেসেস ট্রেড অফ। তো এই জন্য বলছে যে আওয়ার অল ডিসিশন অ্যাকচুয়ালি রিলেটেড উইথ ট্রেড অফ। লেটস সে আমি যদি, আমার কালকে এক্সাম আছে, এখন আজকে রাতে যদি আমি আহ কোনো এক ফ্রেন্ডদের সাথে বসে একটা বারবিকিউ পার্টি করলাম, বা ফ্রেন্ডদের সাথে বসে আমি একটা মুভি দেখলাম, তাহলে আমি কিন্তু কালকে যে আমার এক্সাম সেটার জন্য আমি স্টাডির জন্য পড়াশোনার সময় পাবো না। তা এখন আমাকে ডিসাইড করতে হবে যে আমি আজকে রাতে স্টাডি করব, না আমি আমার ফ্রেন্ডদের সাথে বা মুভি দেখবো, বা ধরেন আমি এখন ঘুমাবো, না আমি এখন ক্লাস করব, নাকি আমি হচ্ছে গিয়ে এখন মুভি দেখবো, নাকি আমি এখন হচ্ছে গিয়ে আমার স্লিপিংটা এনজয় করবো। এগুলা আমি নিজে ডিসিশন নিব, বাট দেখেন এট এ টাইম আমরা সবগুলো কাজ করতে পারবো। সো আসলে সহজ ভাষায় যদি বলতে চাই, তাহলে যে কোনো লিমিটেড রিসোর্স, আপনার যেই রিসোর্স আপনার হাতে থাকুক না কেন, সেটা ইউজ করে এট এ টাইম you have lots of option, but you can do only one thing at that moment. This situation is called people faces trade-off. অর্থাৎ একটার এগেনস্টে আর একটা ট্রেড করতে হয়। সো আমি যে এখন ক্লাস নিচ্ছি, লেটস সে এটার জন্য আমি ট্রেড করেছি আমার ঘুমানো। বা আপনি যে এখন ক্লাস করছেন, আপনি হয়তো এখন ঘুমাইতে পারতেন, সেটা না ঘুমিয়ে এই যে আপনি ক্লাস করছেন। সো দিস ইজ ইয়োর ট্রেড অফ। বুঝতে পারছেন? এট এ টাইম আপনি কিন্তু দুটো করতে পারতেন না। সো এই যে দুইটা কাজ করতে পারবেন না, দুটো না, আমরা 10-12টা এরকম এক্সাম্পল আছে। ধরেন লেটস সে শান্তানুর কথাই বলো, ও এখন ঘুমাতে পারতো, ও এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতো, ও এখন একটা মুভি এনজয় করতে পারতো, ও এখন বাইরে একটা মর্নিং ওয়াকে যেতে পারতো, ও হচ্ছে গিয়ে এখন যে বাজার করে আসতে পারতো, আবার ও এখন ক্লাসও করতে পারতো। এখন এই 6টা অপশনের মধ্যে ও একটা কাজ করছে, বাকিগুলোকে ওর ছেড়ে দিতে হচ্ছে। এই যে একটা কাজ করছি আর বাকিগুলোকে ছেড়ে দিচ্ছি, দিস ইজ কল পিপল ফেসেস ট্রেড অফ। এটা একটা লাইনে লিখে রাখতে পারেন। At a time বা at a moment we have lots of option but we can choose only one thing। বা বাংলায় লিখে রাখতে পারেন যে একই সময়ে বা যে কোনো সময় আমাদের হাতে অনেক অপশন থাকে, বাট আমরা একটাই চয়েস করতে পারি। এই যে যেটা চয়েস করি এটার এগেনস্টে বাকিগুলোকে ছেড়ে দিতে হয়। আমরা যেটা চয়েস করি সেটার জন্য বাকিগুলোকে আমার ছেড়ে দিতে হয় বা গিভ আপ করতে হয়। এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পিপল ফেসেস ট্রেড অফ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল দিই। অনেকগুলো এক্সাম্পল আছে, খুব রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারি। ধরেন আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে এসেছিলেন, তখন হচ্ছে গিয়ে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে এসেছিলেন, তখন হচ্ছে গিয়ে আপনার হাতে 8টা ডিপার্টমেন্টের অপশন ছিল। সেখান থেকে আপনি একটা ডিপার্টমেন্টে চুজ করেছেন, বাকিগুলোকে কি করেছেন, আপনি বললেন ম্যাডাম বাকিগুলো আমি নিতে, মানে একটা টাইম তো আমি সবগুলোতে অ্যাডমিশন নিতে পারবো না। সো বাকিগুলোর সাথে কিন্তু আপনি বিবিএ ডিপার্টমেন্টটাকে ট্রেড অফ করেছেন। অর্থাৎ বিবিএ ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেওয়ার জন্য বাকিগুলোর সাথে বাণিজ্য, মানে এই ট্রেডটা করা মানে একটার এগেনস্টে একটা পাওয়া, ওগুলোর এগেনস্টে আপনি একটা পেয়েছেন। বা আপনি যদি সিএসসি তে অ্যাডমিশন নিতেন লেটস সে, তাহলে আপনি বিবিএ এর সাথে ট্রেড অফ করে আপনি সিএসসি তে চলে গেলেন। দিস ইজ কল পিপল ফেস ট্রেড অফ। অর্থাৎ একটা কিছু পাওয়ার জন্য যা যা আমরা ছেড়ে দিচ্ছি, যা যা যতগুলো অপশন থেকে একটা নিচ্ছি, এটাকে বলছে পিপল ফেসেস ট্রেড অফ।
বা খুব কিছু না বুঝলে বুঝবেন যে আমি এট এ টাইম আমার অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে আমি একটা চয়েস। এটাই হচ্ছে পিপল ফেসেস ট্রেড অফ। এখন দেখেন তো, ইজেন্ট ইট এ ডাইলেমা যে আমি কোনটা চয়েস করব? আমি কি এখন স্টাডি করব, না আমি এখন ঘুমাবো, নাকি আমি এখন স্টাডি করব, না আমি এখন মুভি দেখবো, নাকি আমি এখন মুভি দেখবো আর হচ্ছে ঘুমাতে ঘুমাতে মুভি দেখবো, নাকি হচ্ছে কি আমি বাইরে যে মর্নিং ওয়ার্ক করবো? এই যে এরকম অনেক সিদ্ধান্ত আসে না আমাদের লাইফে। ধরেন আপনি বললেন যে ম্যাডাম এটা তো গেল আর বাকি কিছুতে নাই। আচ্ছা ধরেন আপনার হাতে এখন টাকা আছে, আপনার মা ধারা থেকে কিছু টাকা দিলে, দিয়ে বলে যাও বাজার থেকে ভেজিটেবল কিনে নিয়ে আসো, ধরেন 100 টাকা দিয়েছে, দিয়ে বলছে কিছু সবজি নিয়ে আসো। এখন দেখেন 100 টাকা দিয়ে কিন্তু আপনি বাজারে সব সবজি কিনতে পারবেন। এখন আপনি যে দেখলেন পটেটো আছে, ব্রিঞ্জালও আছে, আবার হচ্ছে টমেটো আছে। আপনি 100 টাকা দিয়ে আইদার পটেটো কিনতে পারবেন, অথবা টমেটো কিনতে, অথবা ব্রিঞ্জাল কিনতে পারবেন। তিনটা কিন্তু একসাথে কিনতে পারবেন না। আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে যে আপনি কোনটা খাবেন, কোনটা কনজিউম করবেন। এই যে আমরা অনেক অপশন, কিন্তু আসলে আমার হাতে অনেকগুলো, কিন্তু আমি সবগুলো অপশনকে এট এ টাইম অ্যাভেল করতে পারছি না। দিস ইজ কল পিপল ফেসেস ট্রেড অফ। ডু গেট মাই পয়েন্ট? আচ্ছা, এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, যেমন অ্যাজ এ প্রডিউসার এক্সাম্পল আছে, অ্যাজ এ কনজিউমার, যেমন কনজিউমার হিসেবে খুবই সিলি একটা এক্সাম্পল দিয়েছে। বলছে যে কালকে আপনার এক্সাম, এখন আপনি ডিসিশন নিবেন আজকে রাতে আপনি স্টাডি করবেন আর ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করবেন। আপনি স্টাডি করলে আপনার ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটটাকে আপনার ট্রেড অফ হিসেবে নিতে হবে, যে দুটো অপশন দুটো একসাথে করতে পারবেন না আপনার। আর আপনি যদি ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটে যান, তাহলে আপনার স্টাডি করা যাবে না, এটা। বা ওকে। ধরেন, অ্যাজ এ ওয়ার্কার, ধরেন আমি নিজেকে এখানে ওয়ার্কার বলতে হয়। আমি অ্যাজ এ ওয়ার্কার আমি চিন্তা করি যে আমি আমার সময়টার কতটুকু কাজ করব, কতটুকু টাইম লেজার, মানে আমি একটু অফ টাইম কাটাবো। এখন যদি আমি বেশি কাজই করি, তাহলে আমার আসলে লেজার পিরিয়ড তেমন একটা থাকবে না, আমাকে সেটাই মেনে নিতে হবে। আবার আমি যদি লেজার পিরিয়ড কাটাতে চাই, তাহলে কিন্তু আমার হচ্ছে গিয়ে যেটাকে হচ্ছে যে আমার কিন্তু কাজ থাকবে না। তো আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কি করব। আমি এই সময়টাতে কাজও করেও কাটাতে পারি, আমি লেজার পিরিয়ডও কাটাতে পারি, এরকম। এখন আসলে আমাদের মনে হচ্ছে যে আমরা মনে হয় শুধু অ্যাজ এ প্রডিউসার বা কনজিউমার, আমাদেরই সমস্যা, আমাদেরই মনে হয় লিমিটেড রিসোর্সেস আছে, সে কারণে আমরা মনে হয় হচ্ছে শুধু ট্রেড অফ ফেস করে থাকি। বাট ইটস নট ট্রু। গভর্নমেন্টও ট্রেড অফ ফেস করে। গভর্নমেন্ট দুইটা স্পেশাল টার্মের মধ্যে ট্রেড অফ ফেস করে, একটা হচ্ছে এফিসিয়েন্সি আর একটা হচ্ছে ইকুয়ালিটি। সো এটার জন্য আমি একটা ছবি দেখাবো, আমাকে একটু টাইম অ্যালাউ করেন, আমি ছবিটা বের করছি। তো গভর্নমেন্ট, বা আমি যদি বড় কোনো অর্গানাইজেশনের কথা বলি, আমি পরবর্তীতে একটা রিয়েল লাইফ এক্সাম্পলও বলবো। তো গভর্নমেন্ট বা আমি একটা ছবি দিয়ে এটার হচ্ছে কি এক্সাম্পলটা দেখাবো। তো যেটা বলছিলাম যে আমাদের মনে হতে পারে যে আমাদের মনে হতে পারে যে গভর্নমেন্ট বা বড় অর্গানাইজেশন, আমরাই হয়তো, যে আমরা ইন্ডিভিজুয়াল বা আমরা হচ্ছে গিয়ে আমাদের হাতে হয়তো লিমিটেড রিসোর্স, এই কারণে আমরা হয়তো হচ্ছে গিয়ে সবসময় প্রবলেমটা ফেস করি। বাট এটা না, অ্যাজ এ গভর্নমেন্ট অর বড় অর্গানাইজেশনও যদি আমি বলি, দে আর ফেসিং ট্রেড অফ টু, অর্থাৎ তাদেরও কিন্তু ট্রেড অফ এর বিষয়টা আছে। আমরা একটা ছবি দেখছি, খুবই মজার একটা ছবি, দেখবেন ছবিটা একটু অবজার্ভ করেন। একটা ছবি দেখতে পাচ্ছেন, তিনটা মানুষ পাশাপাশি দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছি? জি ম্যাম। ছবিটা একটু দেখেন, দেখলেই অনেক কিছু বুঝে যাবেন। আচ্ছা, ছবিটার নিচে বলাও আছে ইকুয়ালিটি এন্ড ইকুইটি, ইকুইটি এন্ড এফিসিয়েন্সি, দিজ আর সিনোনিমস, একই কথা। আচ্ছা, ছবিটা দেখে কি কেউ কিছু বুঝছেন? জি ম্যাম। বলেন দেখি, নাহার, কি বুঝেছেন? ওনার বাচ্চাটার জন্য ওনার টোলটা ত্যাগ করেছেন, মানে ছেড়ে দিয়েছেন, তো বাচ্চাটা দেখতে পাচ্ছে। হুম। আচ্ছা, এটা। আর বাকি আর কোনো অবজারভেশন? আচ্ছা, এখানে একটু লিখে নেন নোটে, সেটা হচ্ছে এফিসিয়েন্ট, ডেফিনেশন অফ এফিসিয়েন্সি, ই ডাবল এফ আই
CIENCY, এফিসিয়েন্সি অ্যান্ড ইকুয়ালিটি, এই দুটো ডেফিনেশন আমরা হচ্ছে গিয়ে বই থেকে পড়ে নিব। বইয়ের হচ্ছে পেজ নাম্বার 3 তে দেওয়া আছে, বা পিপল ফেসেস ট্রেড অফ, এই প্রিন্সিপালটার প্যাসেজে এটার হচ্ছে পাশে যে বক্স করে দেওয়া আছে, আমি বই দেখাই দিব, ওখানে দেওয়া আছে, ওখান থেকে আমরা এই দুটোর ডেফিনেশন পড়ে নিব। তো চলে যাই ম্যাম এফিসিয়েন্সি আর কোনটা? ইকুয়ালিটি, এফিসিয়েন্সি এন্ড ইকুয়ালিটি, দেখেন পাশাপাশি দুটো, নিচে এফিসিয়েন্সি প্রথমে আছে, তারপর হচ্ছে ইকুয়ালিটি আছে, পেয়েছেন? কত নাম্বার পেজ আছে? পেজ নাম্বার 3 তে আছে, একদম শুরুতে চ্যাপ্টার 1 শুরু হয়েছে, আর ওখানে এফিসিয়েন্সি ভার্সেস ইকুয়ালিটি এভাবে দেওয়া আছে। আচ্ছা, আমি এবার ছবিটা একটু কথা বলি। ছবিটাতে আসলে দূরে একটা ম্যাচ চলতেছে, ক্রিকেট ম্যাচ, এটা আসলে বেসবল ম্যাচ, তো যাই হোক, আমরা ক্রিকেট বুঝি, ক্রিকেট দিয়ে বললাম, দূরে একটা ম্যাচ চলছে, এই ফেন্সটা দিয়ে বুঝাচ্ছে এটা হচ্ছে ব্যারিয়ার। আর এই যে তিনটা হাইটে তিনটা পিপল, এটা দিয়ে আসলে তিনটা ইনকাম ক্লাসকে হচ্ছে আইডেন্টিফাই করছে। হাই, যেটা যার হাইট সবচেয়ে বেশি, হি ইজ দ্য হাই ইনকাম ক্লাস, দিস ইজ মিড ইনকাম ক্লাস, এটা লো ইনকাম ক্লাস, এটা বোঝাচ্ছে। আর এই যে টুল যেটাকে আমরা বলছিলাম, দিস ইজ দ্য গভর্নমেন্ট সাবসিডি বা সোসাইটাল সাপোর্ট যেটা বলছে সেটা। তো গভর্নমেন্ট বা একটা অর্গানাইজেশন যখন ম্যাস পিপল নিয়ে কাজ করে, এই ডিসিশনের ক্ষেত্রে ওনার হাতে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিকে আমরা ইকিউটিও বলতে পারি, একই কথা। ইকুয়ালিটি কি, কথা শুনেই বোঝা যাচ্ছে ইকুয়াল, অর্থাৎ সবার জন্য সমান। গভর্নমেন্টের যে গভর্নমেন্টের রিসোর্স লিমিটেড, এটা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়, এটাকে বলা হয় ইকুয়ালিটি। আর ইকুইটি বলতে বোঝায় যে গভর্নমেন্ট যখন তার লিমিটেড রিসোর্সটা যার যতটুকু নিড, সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দেয়, অর্থাৎ ডিস্ট্রিবিউট ইন মোস্ট এফিশিয়েন্ট ওয়ে, এইভাবে বলবে বইয়ে, ডিস্ট্রিবিউট ইন ইজ মোস্ট এফিশিয়েন্ট ওয়ে। এফিশিয়েন্ট ওয়েতে বলতে বোঝাচ্ছে যে যার যতটুকু দরকার, হ্যাঁ, যার যতটুকু দরকার সেই অনুযায়ী এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে, তখন সেটাকে এফিসিয়েন্সি আর ইকুইটি যেটা বলি না কেন সেটা বলেন। তো আসেন, ইকুয়ালিটি চুজ করলে কি হয়? ইকুয়ালিটি চুজ করলে সবার জন্য সমান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাই ইনকাম পিপল, যে সে অলরেডি এই ম্যাচটা দিয়ে বোঝাচ্ছে আসলে সমাজের যে আহ ভালো যে বেনিফিট গুলো, মানে লাইক আমি ধরেন হেলথ কেয়ার, এডুকেশন, এগুলার কথা বলছে, হ্যাঁ। সো অলরেডি সে হাই ইনকাম পিপল, তার পক্ষে এইগুলা অ্যাভেল করা পসিবল ছিল। আরো হচ্ছে কি সমানভাবে যেহেতু সে গভর্নমেন্ট থেকে সাবসিডি পাচ্ছে, সে আরো ভালোভাবে দেখেন এনজয় করতে পারছে। মিড ইনকাম ক্লাস সে কোনো মতে এনজয় করছে, আর যে লো ইনকাম ক্লাস তার তো কিছু ছিলই না, সে এই সোসাইটাল বেনিফিট যখন সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, তখন সে তারপরেও এটার বেনিফিটের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, এবার যদি যেমন আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিব, যেমন ধরেন হচ্ছে গিয়ে আমি যদি ধরে নিলাম বাংলাদেশ সরকার ডিসিশন নিল যে শিক্ষা মানে এডুকেশন এটা সবার জন্য ফ্রি করে দিবে। সবার জন্য যদি ফ্রি করে দেয়, তাহলে বাংলাদেশে এমন অনেক ফ্যামিলি আছে, অনেক মানে যাদের ফ্যামিলি ইনকাম এমন যে তাদের পক্ষে আহ ধরেন প্রাইভেট ইউনিভার্সিটিতে, মানে সব ইউনিভার্সিটি কে ফ্রি করে দিল। এখন যেটা হচ্ছে যে ধরেন আমি ধরে নিচ্ছি যে সিট সংখ্যা লিমিটেড, সিট সংখ্যা যেহেতু লিমিটেড, তার মানে হচ্ছে গিয়ে যারা লো ইনকাম পিপল বা তারা যদি মানে সুযোগ না পায়, তাদের পক্ষে কিন্তু আর স্টাডি করা পসিবল হবে না। তো ইনকাম যখন ফ্রি করে দিল, তখন যারা হচ্ছে হাই ইনকাম বলেন, লো ইনকাম বলেন, যাই হোক না, ফ্যামিলি ইনকাম, সবাই কিন্তু ওই এডুকেশন অ্যাভেল করতে পারছে। সো যারা লো ইনকাম পিপল তারা তো অলরেডি ব্যাকওয়ার্ড, তাদেরকে সাপোর্ট দেওয়ার কেউ ছিল না, তারপরে এখন কম্পিটিশন একদম ওকে হয়ে গেছে, মানে ফেয়ার। তো সবাই যে যার মতো করে যাচ্ছে, তারাই এডুকেশন সার্ভিসটা পাচ্ছে। তো যখন তখন দেখা যাবে লো ইনকাম পিপল, তারা কিন্তু এডুকেশন মানে হেলথ কেয়ার সেক্টর এরকম হয়, তারা কিন্তু তারা এটা অ্যাভেল করতে পারে না, এরকম হয়। তো এটা হচ্ছে ইকুয়ালিটি, এটা কিন্তু খারাপ না, বাই দা ওয়ে, এটা খারাপ অপশন তাও না, আমি সেটার ক্ষেত্রেও আসবো। ইকুয়ালিটি ইটস নট এ ব্যাড অপশন, বিকজ আপনি চিন্তা করেন যে অ্যাজ এ সিটিজেন, হতে পারে আপনার ফ্যামিলি ইনকাম অনেক বেশি, আপনি খুব ওয়েল অফ ফ্যামিলি বিলং করেন, এটা তো আপনার ফল্ট না। আপনি আপনার ফ্যামিলি হার্ড আর্ন মানিটাই তো আপনি 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 এনজয় করছেন।
তাহলে গভর্নমেন্ট কেন আপনাকে বঞ্চিত করবে, আপনাকে কেন হচ্ছে ডিসক্রিমিনেটিভ একটা বিহেভিয়ার আপনার সাথে করবে? সো অ্যাজ এ সিটিজেন ইউ ক্যান এনজয় এভরি রিসোর্সেস ইকুয়ালি উইথ দ্য আদার সিটিজেন, এটা ইটস ইউর রাইট। সো গভর্নমেন্ট ইকুয়ালিটি দিতেই পারে। এবার আসেন এফিসিয়েন্সির কথা। এফিসিয়েন্সিতে কি হয়, যার যতটুকু দরকার সেইভাবে গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট ইটস কেয়ার রিসোর্সেস বেসড অন দ্য নিড অফ ইটস পিপল, এইভাবে করে, এটাকে আমরা বলি এফিসিয়েন্সি। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে মার্কেটে আউটপুটটা সবচেয়ে এফিসিয়েন্ট ওয়েতে আসে। তো ওই যে বললাম যে সবচেয়ে গরিব যারা, তাদের জন্য ধরেন একদম হেলথ কেয়ারটা ফ্রি করে দিল, তো তার মানে তাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে। এই যে এই সেকেন্ড পিকচারে আমরা দেখতে পাচ্ছি মিড ইনকাম পিপল যারা, অর্থাৎ যাদের ইনকাম মধ্যবিত্ত যাদের, তাদের জন্য 50-50। আর যারা হাই ইনকাম বললো তাদেরকে বললো যে তোমাদের তো আসলে সাপোর্টটা তোমরা চাইলেও নিজেদের পকেটের টাকা খরচ করে অ্যাভেল করতে পারবে, তো তোমাদের জন্য কোনো ফ্রি হেলথ কেয়ার সার্ভিস নেই। তারপর কিন্তু তারা দেখেন হেলথ কেয়ার সার্ভিসটা অ্যাভেল করতে পারছে। তো এই যে এই সিচুয়েশনটাকে আমরা বলছি এফিসিয়েন্সি, অর্থাৎ যার যতটুকু দরকার সেই অনুযায়ী আসবে। এখন আসেন তো দুইটা পলিসি কি গভর্নমেন্ট একসাথে নিতে পারে? সবার জন্য রিসোর্স সমানভাবে ডিস্ট্রিবিউট করলাম, আবার সবার জন্য যার যতটুকু নিড সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করলাম, অর্থাৎ এফিসিয়েন্সি আর ইকুয়ালিটিকে একসাথে এনজয় করা যেতে পারে? যায় না। কিন্তু না দেখেন, ম্যাম। গভর্নমেন্টকে নিতে হলে আইদার বলতে হবে যে ঠিক আছে রিসোর্স সবার জন্য সমান, ইকুয়ালিটি দিলাম, অথবা সবাইকে যার যতটুকু দরকার সেই অনুযায়ী দিব, এফিসিয়েন্সি দিব। তো এইটাই বলছে যে গভর্নমেন্ট বা একটা অর্গানাইজেশন ইট অলসো ফেসেস ট্রেড অফ বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি, এটাই বলছিলাম। এবং এটা ডেফিনেশন, ইকুয়ালিটি এন্ড এফিসিয়েন্সি এই দুটো ডেফিনেশন বইয়ে আছে। তো এটাই বলছে যে এফিসিয়েন্সি কি, when society gets the most of its scarce resources, তো তুই যে বললাম সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে রিসোর্সটা ডিস্ট্রিবিউট করে, তো আউটপুটটা সবচেয়ে ভালো হয়। আর ইকুয়ালিটি হচ্ছে কি, যে যখন ইউনিফর্মলি government distribute the resources uniformly among the society's member, that's called equality. ইকুয়ালিটি হলে আবার যেটা হয় যে সবার মধ্যে সমান এইভাবে আমরা ভাগ করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা আমাদের যখন এনজয়মেন্টের আমরা গভর্নমেন্টের কথা যখন চিন্তা করব, বা আমি যখন সোসাইটির কথা চিন্তা করি বা কমিউনিটির কথা চিন্তা করি, তারা আইদার এফিসিয়েন্সি অর ইকুয়ালিটি যে কোনো একটা চুজ করে। অর্থাৎ আমরা যখন ভাবছি যে মেবি আমি একটা ছোট কনজিউমার বা আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার হয়তো লিমিটেড রিসোর্স আছে, এই জন্যই আমাকে একটার এগেনস্টে আর একটা এইভাবে চয়েস করতে হচ্ছে, আমি সবগুলো অপশন একই সাথে অ্যাভেল করতে পারছি না, বাট উই আর অ্যাকচুয়ালি রং। আমরা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট গভর্নমেন্টকেও এটা কিন্তু ফেস করতে হয়। যেমন আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পলে যাই, বাংলাদেশে যখন কোভিড-19 প্রথমে আউটব্রেক হয়, তখন যখন এটার ভ্যাকসিন বাংলাদেশে আসলো, তখন কিন্তু গভর্নমেন্টের এই অপশনটা চলে আসলো যে এফিসিয়েন্সিতে যাবে না ইকুয়ালিটিতে যাবে। এই প্রবলেমটাতে গভর্নমেন্ট পড়ে গিয়েছিল যে কোনটাতে আসলে সে চয়েস করবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গভর্নমেন্ট এই ক্ষেত্রে প্রথমে এফিসিয়েন্সিটা চয়েস করেছিল, যে যার দরকার সেই নিডের বেসিসে হচ্ছে দিচ্ছিল। এবং খেয়াল করে দেখবেন যে যখন কোভিড-19 আউটব্রেক হয়, প্রথম দিকে গভর্নমেন্ট কিন্তু আপনার যারা ফ্রন্ট লাইনার, এইভাবেই বলছে যে যে ডক্টররা ফ্রন্ট লাইনার, তাদেরকে হচ্ছে কি এই ইয়াটা দিচ্ছিল না, ভ্যাকসিনটা দিচ্ছিল না, ফ্রন্ট লাইনারদের কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে না, বিকজ ওনারা ফ্রন্টে কাজ করবে। ধরেন আমি আপনি আমরা কিন্তু বাসা থেকে বসে তখন এই ক্লাস করছিলাম, তো আমরা কিন্তু মাঠে কাজ করছি না। তো তখন কিন্তু গভর্নমেন্ট এই মানে যে ইয়া করেছিল যে যার দরকার, যেমন লাইক ডক্টর, দেন হচ্ছে গিয়ে পুলিশ, দেন হচ্ছে ট্রাফিক পুলিশ, দেন এদেরকে হচ্ছে গিয়ে হচ্ছে আপনার প্রথমে ভ্যাকসিন দিয়েছে। পরবর্তীতে ভ্যাকসিনটা যখন অ্যাভেলেবল হলো, অর্থাৎ অনেক বেশি এখন চলে আসছে, এখন কিন্তু আর এফিসিয়েন্সি নেই, এখন যে অপশনে গভর্নমেন্ট গিয়েছে সেটা হচ্ছে ইকুয়ালিটি, সবার জন্য সমান। যার কোভিড-19 হচ্ছে বা যার সমস্যা হচ্ছে তাকে আপনার হচ্ছে গিয়ে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, তো তাকে কিন্তু ইকুয়ালিটিতে আনা হয়েছে। তো এটাই বলছে যে আমরা হয়তো ভাবি যে আমরাই শুধু ট্রেড অফ ফেস করি, বিষয়টা আসলে তা না, অনেক ক্ষেত্রে গভর্নমেন্টও ট্রেড অফ ফেস করে থাকে। তাহলে আমরা প্রথম প্রিন্সিপালটা দিয়ে কি বুঝলাম, এক বাক্যে লিখবো যে আমরা অনেকগুলো অপশন থেকে একটা চয়েস করেছি। এট এ টাইম উই হ্যাভ ওয়ান অপশন, sorry, at a time we have lots of option but we can choose only one thing.
দিস সিচুয়েশন ইজ কল্ড পিপল ফেসেস ট্রেড অফ। অনেকগুলো অপশন থেকে একটা চয়েস করছে, এটাকে আমরা পিপল ফেসেস ট্রেড অফ বলছি। এবং এখানে ট্রেড অফ বলতে এটাই বোঝাচ্ছে যে একটা অপশনের এগেনস্টে আমরা আরেকটা অপশন নিচ্ছি, বা একাধিক অপশনের এগেনস্টে একটা চয়েস করছি, এই সিচুয়েশনটা হচ্ছে ট্রেড অফ। আই থিঙ্ক আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার বিষয়টা। আপনি কয়েকটা এক্সাম্পল হিসেবে ওইটাই লিখতে পারেন যে আমার হাতে অপশন আছে স্টাডি করা, ঘুমানো এন্ড মুভি দেখা। আমি এখান থেকে স্টাডি করা অপশন নিলাম, তাহলে বাকি দুইটার সাথে ট্রেড অফ করলাম, ট্রেড অফ করলাম। আমি জানি অনেকের কাছে এটা একটা রিলেটেড লাগছে। এবার আমরা নেক্সট প্রিন্সিপালটায় চলে যাই, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এই প্রিন্সিপালটা ছোট নাম আছে, অপরচুনিটি কস্ট, আমি ইউজুয়ালি এই নামেই ডাকি। দেখেন আমরা লাস্ট ক্লাসে অপরচুনিটি কস্ট একটা ডেফিনেশন লিখেছিলাম না? এরকম লিখেছিলাম জি না ম্যাম। যে অপরচুনিটি কস্ট ইজ জি, জি ম্যাম। সামথিং হোয়াট উই গিভ আপ টু গেট ইট, এরকম বলেছিলাম না? আচ্ছা, এইটাই ওই যে জি ওই ম্যাম। ডেফিনেশনটাই লিখেছি। আচ্ছা, এখন আসেন, সেকেন্ড প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি অপরচুনিটি কস্ট রিলেটেড, এবং ফার্স্ট প্রিন্সিপালটা আর সেকেন্ড প্রিন্সিপালটা একটা একটার আপসাইড ডাউন, মানে অপোজিট। একই রকম, একই কথাই, জাস্ট হচ্ছে একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক থিং এ বলে, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ থিং এ বলে। এই, আচ্ছা, সো চলে আসি সেকেন্ড প্রিন্সিপালটার নাম হচ্ছে, শর্টকাটে আমরা বলি অপরচুনিটি কস্ট, এটার নামটা হচ্ছে দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট। যেটা বলছে যে ওই যে আপনি এখন কি চয়েস করলেন, আপনি চয়েস করলেন যে আপনি এখন ক্লাস করবেন, তাহলে ক্লাস করার আপনারা কি ছেড়ে দিচ্ছেন, মানে ট্রেড অফ করলেন কি, বললেন যে ম্যাডাম স্লিপিং, সো স্লিপিং ইজ এর অপরচুনিটি কস্ট টু অ্যাটেন্ড ইউর ক্লাস। আপনি বললেন ম্যাডাম আমি শুধু স্লিপিং না, আমি আমার ফ্রেন্ডসদের সাথে বাইরে এখন আড্ডা দিতাম, ওটাও গিভ আপ করলাম, ট্রেড অফ করলাম। আমি হচ্ছে এখন মুভি দেখতে পারতাম, ওটাও ট্রেড অফ করলাম। তাহলে আপনার তিনটা অপশনই আপনার এখানে অপরচুনিটি কস্ট। ঠিক আছে? সো অপরচুনিটি কস্ট কি, যে আমরা ওই একই কথা এট এ টাইম অনেকগুলো চয়েস করতে পারি না। সো আমাদের ডিসিশন মেকিং কি রিকোয়ার করে, যে আমরা আমার এই কস্ট বেনিফিট অফ দ্য অল্টারনেটিভ চয়েসেস, অর্থাৎ আমরা আমাদের যে ডিসিশন মেকিংটা থাকে রিকোয়ার্স, আমরা কম্পেয়ার করি যে আমার যে অল্টারনেটিভ অপশন গুলো আছে এটার কস্ট কি এবং এটা থেকে আমি কি বেনিফিট পাবো। ওই যে বললাম যে আমি এখন ক্লাস টাইম আমার, হ্যাঁ, এখন এই ক্লাস টাইমে আইদার আমি ঘুমাতে পারি, ঘুমানোর একটা কস্টও আছে, এটা একটা বেনিফিটও আছে, মানে আবার আমি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে পারি, আবার আমি মুভিও দেখতে পারি। এখন ধরে নিলাম আমি ক্লাস করলে আমি যে বেনিফিটটা পাবো সেটার ভ্যালু হচ্ছে 385 টাকা, আর আমি এখন যদি ঘুমাই ধরে নিলাম সেটার ভ্যালু হচ্ছে, ধরলাম 100 টাকা, দেন বেশি ধরলাম। আমি যদি এখন ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে চাই সেটার ভ্যালু অনেক কম, 20 টাকা ধরেন। আর হচ্ছে আমি যদি এখন একটা মুভি এনজয় করি সেটার ভ্যালু হচ্ছে বললাম 50 টাকা। তাহলে সবচেয়ে বেশি বেনিফিটেড, আমার পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড আমি হচ্ছি ক্লাস করলে। ক্লাস করলে দেখা যাচ্ছে যে আমি সবচেয়ে বেশি, আমি এটা মনিটরি ভ্যালু দিয়ে দেখিয়েছি। আমরা সাধারণত মনিটরি ভ্যালু দিয়ে চিন্তা করি না, নিজেকে আস্ক করে দেখেন, দেখবেন যে আমরা কিন্তু স্যাটিসফ্যাকশন দিয়ে চিন্তা করি, মানে আবার কতটা ভালো লাগছে। দেখবেন যে অনেক সময় মর্নিং আপনার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আপনি যে প্রতিদিন ঘুম থেকে উঠে ইউনিভার্সিটি চলে আসেন তা না, কিন্তু মাঝে মধ্যে ডিসিশন নেন যে না আজকে অনেক বেশি ঘুমাতে ইচ্ছা করছে, সরি। তো অনেক সময় দেখা যায় যে আপনি ভাবেন যে না আজকে অনেক বেশি ঘুমাতে ইচ্ছা করছে, আমি আজকে ঘুমাবো, আমি আজকে ইউনিভার্সিটি যাবো না, দ্যাট মিনস ওই দিন আপনার স্যাটিসফ্যাকশন বেশি ঘুমানো। তো আমরা আসলে চিন্তা করি স্যাটিসফ্যাকশন দিয়ে, যে আমি যেটা থেকে সবচেয়ে বেশি স্যাটিসফাইড আমি সেই কাজটাই করি, বাকিগুলোকে আমি গিভ আপ করি, মানে আমি ওটাকে অপরচুনিটি কস্ট হিসেবে নিয়ে নিই। তো আমাদের এটাই সবচেয়ে মজার বিষয়, আমি যে বলেছিলাম যে উই অলওয়েজ লিভ ইন দ্য ইকোনমিক লাইফ, সো দ্যাট আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিসিশন অ্যাকচুয়ালি ইটস রিলেটেড উইথ অপরচুনিটি কস্ট। প্রত্যেকটা মুহূর্তে আমরা অপরচুনিটি কস্ট চিন্তা করছি, প্রত্যেকটা মুহূর্তে। কারণ হয়তো অনেকে এখন ক্লাসে আছেন এই এই সেম মোমেন্টে চিন্তা করছেন যে আমি এদের ভালো লাগতেছে না ক্লাস, ডেসক্রিপটিভ ক্লাস, বোরিং ক্লাস, ছেড়ে দিয়ে চলে যাই। আবার চিন্তা করছে এটা অপরচুনিটি কস্ট, ম্যাডাম কখন ফুট করে অ্যাটেন্ডেন্স নিয়ে নিবে, আমি তো দিতে পারবো না। এই যে এটা চিন্তা করে বসে আছেন, লেটস সে এটাই সত্যি। এখন দেখেন এটাই কিন্তু হচ্ছে আপনার চিন্তা, যে আমি এখন যদি ক্লাস ছেড়ে চলে যাই তাহলে আমাকে কি গিভ আপ করতে হবে, আমার অ্যাটেন্ডেন্স গিভ আপ করতে হবে, হ্যাঁ। বা অনেকে হয়তো ভাবছেন যে না এখন ছেড়ে দিলে তারপরে দেখে দেখে তো প্রশ্ন আসবে, আমাকে যে জিনিসটা লার্ন করতে হবে, আমি লার্নিংটা মিস করবো, তো আপনি ওইটার জন্য
আপনি ক্লাস করছেন, ওটা গিভ আপ করতে চাচ্ছেন না। তো আমরা আসলে সব সময় প্রতিটা মুহূর্তে চিন্তা করি। যেমন আমি সকালে চিন্তা করলাম তাদের ক্লাসটা ৩টার সময় নেই, পরে চিন্তা করলাম যে না, সকাল থেকে আপনার একটা ক্লাস করার মুডে আছে, এখনই ক্লাস নিতে হবে, তাহলে যেটা হবে যে পড়াশোনাটা ভালো হবে, তো আমি ক্লাস নিব। তো আমার কাছে কি মনে হলো যে এই যে আমি যদি ৩টায় ক্লাস নিতাম আর তাদের লার্নিংটা হতো না, ওইটাই আমার ওইটা আমার গিভ আপ করতে হতো। তা আমি চিন্তা করলাম যে না, আমি এটা গিভ আপ করবো না, আমি এটা রাখবো, তো এখানে আমি ক্লাস নিচ্ছি। কারণ এরপরে আমার হচ্ছে আমার দুইটা অপশন আছে, আমি আইদার ইউনিভার্সিটি একটা মিটিং এ জয়েন করতে হবে, অথবা ধরেন আমি হচ্ছে গিয়ে আমি আমার মতো করে একটু মি টাইম কাটাতে পারবো। বাট আমার কাছে বেশি বেনিফিশিয়ার কোনটা, আমি কস্ট বেনিফিট চিন্তা করছি, আমি বেনিফিশিয়ার পেয়েছি হচ্ছে লেটস সে মিটিং করা, so আমি এরপর মিটিং এ জয়েন করবো, মিটিংটা আমার জন্য বেশি জরুরি। এই যে এইভাবে আমরা হয়তো বলি যে এটা আমার প্রয়োজন, প্রয়োজনটা মানে ওইটা থেকে আমরা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি বেনিফিট পাই। যেমন আপনাদের এখানে আমি যেটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছিলাম, যেখানে এত কথা বলা, এবারে সেটা রিয়েল লাইফ এক্সাম্পল। রিয়েল লাইফ এক্সাম্পলটা আপনার পড়াশোনার সাথে রিলেটেড। দেখেন, আপনি যখন এইচএসসি কমপ্লিট করেছেন আপনার হাতে দুটো অপশন ছিল, আইদার আপনি এখন অ্যাডমিশন নিতে পারেন হায়ার স্টাডিজ এর জন্য, অর হচ্ছে গিয়ে আপনি আহ, পড়াশোনা বাদ দিয়ে হচ্ছে গিয়ে ধরেন জবে জয়েন করে ফেলতে পারেন, এরকম একটা বিষয় আপনি কিন্তু কাজ করতে পারেন। এখন আপনি এখান থেকে চয়েস করেছেন হচ্ছে গিয়ে স্টাডিতে আসা, কেন? এখন দেখেন, স্টাডিতে আসলে কিন্তু আগামী 4 বছর আপনাকে বিবিএ এর জন্য পড়াশোনা করতে হবে, মাস্ট। এই 4 বছর আপনার যে ইনকাম সেটা কিন্তু আপনি লস করছেন। আমরা একটা একটু ক্যালকুলেশন করে দেখাই, তাহলে আরো জিনিসটা মজা পাবেন। 4 বছরের ইনকামটা আপনি লুজ করছেন, এক্ষেত্রে কিন্তু সেটা আপনার হচ্ছে যে আপনি যখনই আসতে যাচ্ছেন আপনার কিন্তু 4 বছরের ইনকামটা আপনি লুজই করে যাচ্ছেন। তাহলে আপনি কেন তারপরে এই অপশনটা চয়েস করলেন সেটা একটু দেখি, মানে এটা আসলে আমরা চিন্তা করি। সেটা হচ্ছে এরকম, ধরেন আমরা ধরলাম যে আপনি এখন যদি জবে জয়েন করেন আপনার পার মান্থের স্যালারি হবে 10,000 টাকা। তো পার মান্থের স্যালারি যদি 10,000 টাকা হয়, তাহলে এটাকে 12 দিয়ে গুণ করলে 1 বছরে হচ্ছে হচ্ছে 1,20,000 টাকা। খারাপ না কিন্তু, 1,20,000 টাকা কি ভালো ডিল না বলেন? 1,20,000 টাকা হচ্ছে, তাহলে 4 বছরে কত হবে? 1,20,000 গুণ 4 কত হয়? 3,60,000। 4,80,000 ম্যাম, 4,80,000। 4,80,000। ঠিক আছে, ঠিক লিখেছে অ্যামাউন্টটা? 4 × 48, হ্যাঁ, 4,80,000 টাকা, এটা 4 বছরের বিল। আচ্ছা, এখন আপনি যদি এই 4 বছর চাকরি না করেন, চিন্তা করছেন 4,80,000 টাকা আপনি লস করতেছেন, এটা কখনো হিসাব করেছেন? এটাকে আসলে ইনকাম করতে পারেন। আপনি বলেন ম্যাডাম এই জব, ম্যাম, জব বাজারে অনেক জব আছে, অনেক জব আছে, মানে শুনতে খারাপ লাগবে বাট বাজারে আসলে অনেক জব আছে। আপনি চাইলে ওই যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতে পারতেন, এটার জন্য এইচএসসি পাশের উপরে বেশি চায় না। তারপরে আচ্ছা ঠিক আছে, ওটাও করবেন না, আপনি রেস্টুরেন্টে ওয়েটার হইতে পারবেন, এটা খারাপ জব না, এটা অনেক ভালো জব। তো দেখেন সেখানে কিন্তু অবশ্যই এর থেকে বেশি স্যালারি পাবেন, এটা কম স্যালারি ধরে বলো। আচ্ছা, এখন আপনার যেটা ধারণা, যে কারণে আপনি ইউনিভার্সিটিতে আসা, অবশ্যই কিছু না কিছু ক্যালকুলেশন করেন, আপনার যেটা ধারণা সেটা হচ্ছে যে আপনি যখন এই গ্রাজুয়েশন কমপ্লিট করবেন আপনার একটা ডিগ্রি হবে, ডিগ্রি হলে আমরা ভালো জব পাবো, গভর্নমেন্ট জব তো পেতেই পারেন, প্রাইভেট জবও ভালো পেতে পারেন। তা আমি ধরে নিলাম আপনি 4 বছর পরে যখন জবে জয়েন করে আপনার স্যালারি, স্টার্টিং স্যালারি একদম কমই ধরলাম 20,000 টাকা। 20,000 টাকা প্রথম 1 বছরে ধরলাম, 20,000 টাকা করে আপনি স্যালারি পাচ্ছেন, তাহলে প্রথম 1 বছর আপনার স্যালারি কত হলো? 2,40,000 না, জি এরকম ম্যাম। না? 2,40,000 টাকা হইলো। এবার আসেন, আপনার এখন ডিগ্রি আছে, আপনি কি প্রমোশন পাবেন না, বা আপনার কি ইনক্রিমেন্ট হবে না, বা আপনি জব সুইচ করে ভালো জবে যেতে পারবেন না? এই অপশন জি থাকবে না ম্যাম। আপনার হাতে? আমাদের কিন্তু বেতন বাড়বে, তো 20,000-এর জায়গায় সেকেন্ড বছরে আপনি অন্য একটা জবে সুইচ করে গেলেন, সেখানে যে 40,000 টাকা স্যালারি হবে না এটা থেকে কেউ বলতে পারে? সেকেন্ড বছরে আপনি ভালো একটা জব পেয়ে গেলেন, আপনার স্যালারি হলো 40,000 টাকা। এবার হিসাব করেন, এখন হিসাব দেখতেছেন, তাহলে এবার কত বেতন আসে? 4,80,000, 4,80,000 নাকি? 4,80,000। তো 1 বছরেই এই যে 4 বছরে যে বেতন ইনকামটা আপনি লস করতেছেন সেটা চলে আসলো না? আপনি বললেন ম্যাডাম এটা তো অলীক স্বপ্ন, না এটা অলীক স্বপ্ন না, আপনি এটা হিসাব করেই আসছেন। আপনি জানেন যে আপনি যদি এখন
ডিগ্রি না নিয়ে আপনি নর্মাল ওয়েটার হিসেবে জবে ঢুকে যান, আপনার জন্য 4 বছর পর আপনার স্যালারি 10,000, ঠিক আছে, 10,000-এর জায়গায় 11,000, খুব বেশি হলে 12,000, আচ্ছা আরো একটু ধরলাম 15,000 হবে, কিন্তু কখনো 40,000 হবে না। আপনি কিন্তু মানে বড় হইতে পারবেন না, বড় হওয়ার সুযোগ বন্ধ করে দিলেন। কিন্তু এই 4 বছর যদি আপনি একটা ডিগ্রি নেন, লার্নিংটা আপনার হয়, আপনি ইনভেস্টমেন্ট বুঝেন, আপনি এন্টারপ্রেনারশিপ বুঝেন, আপনি ইকোনমিক্স বুঝেন, আপনি মার্কেটিং বুঝেন, আপনি একটা বড় এন্টারপ্রেনার। আমি তো একটা চাকরি করার কথা বলছি, আপনি চাকরি করার চিন্তা বাদই দেন, আপনি নিজে একটা রেস্টুরেন্ট দিয়ে দিতে পারেন, তার নিজে আপনার আন্ডারে 10-12টা ওয়েটার থাকতে পারে, ব্রাঞ্চেস থাকবে, আপনি হিউজ বিজনেস করতে পারেন, মানে 4,80,000 টাকা একদিনেও ইনকাম করতে পারেন, এরকম বিজনেসম্যানও হতে পারেন। তা আপনি চিন্তা করেছেন যে আমি কি এখন ইনকাম চাই, নাকি এই 4 বছর কষ্ট করব, কিন্তু 4 বছরের ইনকাম, আমি 4 বছর আমার যে ইনকামটা লস করবো সেটা আমি 1 বছরে আর্ন করে বের করব, সেটা করতে চাই। সো এই ডিসিশনটা কিন্তু আপনি অলরেডি নিয়েছেন। তো আপনি, কংগ্রেচুলেশন, আপনি ভালো, আপনি আসলে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। খুব বেশি নিডি না হলে আমি বলবো যে অবশ্যই আসলে স্টাডিটা কন্টিনিউ করা উচিত, এবং অ্যাটলিস্ট বিএসসি পর্যন্ত স্টাডি করা উচিত, বিবিএটা কমপ্লিট করা উচিত। তো আপনি সেই ডিসিশন নিয়েছেন। তো এটাই এখানে বলছে যে আপনি যে কলেজে, মানে কলেজ মানে ইউনিভার্সিটিতে, যেহেতু ইউএসএ তে ইউনিভার্সিটি গুলো করে কলেজ বলে, আপনি এটা কলেজ ডিগ্রি নেওয়া মানে হচ্ছে আপনার ওই সময়ে যে আহ আপনি যে স্যালারিটা আপনি আর্ন করতে পারতেন, সেটা আপনি, আপনার ওটা ফরগন ওয়েজেস, মানে ওইটাকে আপনি গিভ আপ করেন, মানে ওইটাই আপনার অপরচুনিটি কস্ট। কিন্তু আমরা এটা কিন্তু হিসেব করি যে এই অপরচুনিটি, মানে এই মুভি, সরি, এই এডুকেশনটা বা স্টাডিটা করে বা এই নলেজটা নিয়ে বা এই লার্নিং এর কারণে আমার যে ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা বেশি বেনিফিশিয়াল, যেটার কারণে আমি আফটার 4 ইয়ার্স আমি কিছু একটা করতে পারবো। কিন্তু আমি যদি এখন সেটা না করি তাহলে আমি এখানে স্টাক হয়ে যাব, সেটা চিন্তা করি কিন্তু আমরা আগাই। যেমন আমরা যদি একটা মুভির কথা বলি, আমরা ভাবি যে আমি, লেটস আমি সিনেপ্লেক্সে যে একটা মুভি দেখছি, এটা মনে হয় শুধু এইটাই, এটার কোনো অপরচুনিটি কস্ট না, না এটার অপরচুনিটি কস্ট আছে। যেই সময় যে আপনি মুভিটা দেখছিলেন, এটা একটা সময় স্পেন্ড করছেন না, দ্যাটস ইউর লিমিটেড রিসোর্স। ওই সময় আপনি কি করতে পারতেন? আপনি ওই সময় অন্য কোনো কাজ করতে পারতেন না। সো ওইটা কিন্তু মুভি দেখার অপরচুনিটি কস্ট। হ্যাঁ, আপনি বলতে পারেন মানে আমি মুভি দেখছি বিকজ আমার সবচেয়ে বেশি, আমি ওখান থেকে বেনিফিশিয়ার হচ্ছে, সবচেয়ে বেশি এনজয় করছে, হ্যাঁ সবচেয়ে বেশি এনজয় করছেন বলেই আপনি মুভিটা দেখছেন, কিন্তু চাইলে ওই টাইমটা তো অন্য কোনো কাজে স্পেন্ড করতে পারতেন, সেটা করতে হচ্ছে। তো এটা ছিল হচ্ছে অপরচুনিটি কস্ট। আমি একটু রিকোয়েস্ট করবো, একটু খাতায় লেখেন, 5টা অপরচুনিটি কস্ট লিখবেন। আমি একটা টাস্ক দিচ্ছি, নিজের লাইফে ঘটা 5টা অপরচুনিটি কস্ট লিখবেন। নেক্সট ক্লাসে আমি লেকচারটা, আমি আপনার এই লেকচারটা আমি চেক করব ক্লাসে ইন পার্সন, মানে আমি ক্লাসে দেখব, এটা অনলাইনে কোনোভাবে সাবমিশন নেব না। তাদের ক্লাস অ্যাক্টিভিটিতে একটা মার্কস আছে, আই থিঙ্ক ইউ নো ইট। 5টা অপরচুনিটি কস্ট লিখবেন আপনার লাইফে ঘটে যা, আপনার নিজের একদম, মানে বাংলায় লিখতে চাইলে বাংলায়ও লিখতে পারেন চাইলে। আমি বলি কিরকম, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখন আপনি এখনই লিখতে পারেন যে ম্যাডাম আমি এখন ক্লাস করছি, এই যে আজকের এই ক্লাস করার অপরচুনিটি কস্ট হচ্ছে আমি একটা মুভি দেখতাম, লেটস সে আমি আভাটার দেখতাম, আভাটার না দেখে আমি এখন ক্লাস করছি, দ্যাটস মাই অপরচুনিটি কস্ট। হতেই পারে দুটার মধ্যে আপনি একটা চয়েস করতে হয়েছে। আচ্ছা এই যে দেখেন, দুইটার মধ্যে আবার একটা চয়েস করছেন, এটা কিন্তু ট্রেড অফ। সো মানে প্রথম দুইটা প্রিন্সিপাল একটা আর একটার অল্টারনেটিভ, আবার থার্ড আর ফোর্থ প্রিন্সিপাল কাইন্ড অফ একটা আর একটার অল্টারনেটিভ। আচ্ছা আমরা নেক্সট প্রিন্সিপালটাই চলে যাই। আচ্ছা কারো কোশ্চেন আছে? আমি কোনো কোশ্চেন নিচ্ছি না, সরি। আচ্ছা কেউ বুঝেন নাই বা কোশ্চেন করতে চান, বা কোনো কোশ্চেন আছে? আচ্ছা প্রশ্ন কিভাবে করব, হ্যাঁ আমি এটা বলবো। এটা এইখান প্রিন্সিপাল গুলো থেকে কেস স্টাডি বেস কোশ্চেন করি, এই জন্য একটু বোঝা দরকার যে কোন প্রিন্সিপালটা কি বোঝাচ্ছে। কেস টাইপের কোশ্চেন করবো, যে আমি একটা কেস দিব, দিয়ে বলবো যে এই কেসে কোন প্রিন্সিপালটা নিয়ে কথা বলছে, সেই আলোকে তুমি একটু প্রিন্সিপালটা নিয়ে আলোচনা করো, এরকম টাইপের কোশ্চেন হইতে পারে। তো যদি প্রিন্সিপাল গুলো না বুঝেন তাহলে আবার বলতে পারেন, আমি আবার সহজ করে দিই। প্রথম প্রিন্সিপাল বলছে তোমার হাতে অনেকগুলো অপশন আছে, তুমি একটা চয়েস করবে, এটা হচ্ছে প্রথম প্রিন্সিপাল। দ্বিতীয় প্রিন্সিপাল বলছে ওই যে তুমি একটা চয়েস করলা, যেগুলো ছেড়ে দিলে ওগুলো হচ্ছে তোমার অপরচুনিটি কস্ট। এই হচ্ছে দুইটা প্রিন্সিপাল, প্রথম দুইটা প্রিন্সিপাল।
আচ্ছা, পরের প্রিন্সিপালটাতে যে প্রিন্সিপাল 3 আমরা অলরেডি লিখেছি, তারপর একটু টাইটেল দিই, রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন। থার্ড প্রিন্সিপাল যেটা আমাদের ছিল, রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন। রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন লিখেছেন? আচ্ছা, এই প্রিন্সিপালটা হচ্ছে আমরা এখন দেখবো যে কেটা দিয়ে কি বুঝাচ্ছে। এখানে আমরা নতুন আবার দুইটা ওয়ার্ডে আসলাম, একটা হচ্ছে রেশনাল পিপল আর একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে রেশনাল পিপল আর একটা হচ্ছে থিঙ্ক এট দ্য মার্জিন। আচ্ছা, আগে আসি রেশনাল পিপল বলতে কি। রেশনাল পিপল একটা ডেফিনেশন এখানে লেখা আছে, এটা একটু লেখেন। এটা বইয়ে বইয়ে এটা আরো একটু ডিটেল দেখাম, এটা যে ক্লাসে লেখাইতাম তাহলে এটা একটু ডিটেল লিখে দেয়। এইভাবে বলি যে রেশনাল পিপল আর those people who systematically, purposefully do their best, এইভাবে না বলে systematically, purposefully take the decision which is most beneficial for themselves, এইরকম টাইপের ভাবে লিখি। তো কি বলছে দেখেন, রেশনাল পিপলের ডেফিনেশনে বলছে যে রেশনাল পিপল হচ্ছে সিস্টেমেটিক্যালি এন্ড পারপাসফুলি ডু দ্য বেস্ট দে ক্যান অ্যাচিভ দেয়ার অবজেক্টিভস। সহজ ভাষায় যদি বলতে পারি, rational people are them who systematically taking the best decision for themselves, মানে ইন ওই সিচুয়েশনে তার জন্য যে বেস্ট ডিসিশনটা হয় উনি ওইটাই নেয়। এবং মোর স্পেসিফিকলি উই অল আর রেশনাল পিপল, আমরা সবাই একটা রেশনাল পিপল এর বাংলাটা আমি জানি না, বাট রেশনাল পিপল বলতে এরকম বোঝায় যে যারা যৌক্তিক চিন্তা করে। এখন আপনি বললেন ম্যাডাম আমি তো রেশনাল পিপল না, আমার জীবন ভুলে ভরা, আমি যত সিদ্ধান্ত নিছি জীবনে সবগুলো ভুল। কিন্তু আপনি কি এটা বিশ্বাস করেন আপনার ওই সিচুয়েশনে থাকলে আমি ওই একই সিদ্ধান্তই নিতাম, বা যে কোনো মানুষ ওই সিদ্ধান্তটাই নিত? কারণ ওই মুহূর্তে ওই সারাউন্ডিংস অর্থাৎ ওই সিচুয়েশনে আপনার জন্য ওটা বেস্ট ডিসিশন ছিল, এই জন্য আপনি এটা নিয়েছেন। আপনি বললেন যে ধরেন ম্যাডাম আমি কালকে ঘুম থেকে উঠতে পারি নাই, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতে পারি নাই, ওই সময় আমার কাছে ঘুমানোটাই ইম্পর্টেন্ট হয়েছে। সো আপনার সিচুয়েশনটা এমনই ছিল যে আপনি ওই সিচুয়েশনে ঘুমানোটাই আসলে বেস্ট ডিসিশন, সেই জন্য আপনি ওটা নিয়েছেন। ওই সিচুয়েশনে যে আপনার বন্ধুকেও ফেলা হতো ও ওটা করতো, কারণ আপনি রাত 4টা পর্যন্ত ধরেন গেমস খেলাচ্ছেন, গেমস খেলে ঘুমাতে গেছেন, 6টার সময় ঘুম থেকে না উঠলে আপনি ইউনিভার্সিটি বাস পাবেন না। 4টা পর্যন্ত গেমস খেললে তো ব্রেন যে পরিমাণ টায়ার্ড হবে, যে কোনো মানুষই ওই পরবর্তী 2 ঘন্টা ঘুমাইতেই যাবে, উঠতে যাবে না ঘুম থেকে। সো ওইটা আপনার জন্য বেস্ট ডিসিশন ছিল। ঠিক আছে, আমরা আজকে এতটুকু পর্যন্ত থাকি। আসলে আরো একটু পড়াইতে পারলে ভালো লাগতো, ক্লাস পড়াতে খুব ভালো লাগছে আজকে। তো নেক্সট ক্লাসে আমরা এই দুটো প্রিন্সিপাল নিয়ে আরো একটু ইন ডেপথ আলোচনা করব, দেন আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 তে চলে যাব। চ্যাপ্টার 1-এ আমরা প্রথম 4টা প্রিন্সিপাল নিয়ে আলোচনা করি, বাকিগুলো হচ্ছে গিয়ে আমরা জাস্ট হচ্ছে একটু বুঝিয়ে দিই যে প্রিন্সিপাল গুলো দিয়ে কি বুঝাচ্ছে, বাট আমরা হচ্ছে ইয়াতে যাই না। আচ্ছা, আমি একটু এখন অ্যাটেন্ডেন্স নিব। ইন দা মিন টাইম আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে, আপনাদের যে চ্যাট বক্স আছে ওখানেও হচ্ছে আইডিটা একটু কমেন্ট করে দেন। অ্যাটেন্ডেন্সও নিব, প্লাস ওখান থেকে হচ্ছে আইডিটাও একটু কমেন্ট করে দেন। কোনো কারণে আমি দুইটা ভাবে ক্রস চেক করবো, কোনো কারণে আমি যদি মিস করে যাই তাহলে আমি ওখান থেকেও দেখে নিব যে আমার সে স্টুডেন্টের আমি মিস করে যাচ্ছে কিনা। আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় যখন যার রোলটা কল করব সে জাস্ট মাইক্রোফোনটা আনমিউট করে প্রেজেন্ট বলবেন। কোনো কারণে যদি আপনার প্রেজেন্টটা মিস করে ফেলি কোনো সমস্যা নাই, আমি আবারও পরবর্তীতে একবার অ্যাডজাস্ট করব। যাদের মাইক্রোফোনে প্রবলেম আছে এটাও বলছি, তিনি তার রোলটা যখন আমি ডাকবো, নামটা যখন ডাকবো হ্যান্ড রেজ করলে আমি অ্যাটেন্ডেন্স দেবো। আর তারা হয়তো খেয়াল করলেন প্রথমেই প্রেজেন্ট দেওয়া ছিল, অল প্রেজেন্ট, সো অ্যাবসেন্ট করাটা আসলে ডিফিকাল্ট। আমি এখানে এটা অ্যাবসেন্টে রাখলাম, এখান থেকে এখন আসবো। ওকে, সো মোর্শেদুর রহমান, খুরশেদ আলম, প্রেজেন্ট ম্যাম। জাবির হাসান, ওমর ফারুক, মোহাম্মদ তালহা ইসলাম, ইয়েস ম্যাম। মেহজাবিন বিনতে আতিক, জান্নাতুল ফেরদৌসী, মাহিয়া আক্তার আশফি,
সুমাইয়া ma'am. আচ্ছা, আপনি আশফি? Yes, ma'am. সুমাইয়া আফরিন মিথিলা, আল শাহরিয়ার নাইম Yes, ma'am. প্রেজেন্ট আছে, হাবিবা আক্তার সুবর্ণা, Ma'am. তৌকির আহমেদ প্রেজেন্ট আছে, Yes, ma'am. সৌমিক, Yes, ma'am. সাইমা মাহমুদ, Yes, ma'am. মারজান আক্তার, Present, miss. ইশতিয়াক আহমেদ, Present, ma'am. মোহাম্মদ হৃদয়, নোহা Yes, ma'am. লাওয়ার, Present, ma'am. নোহা আচ্ছা, শান্তানু প্রেজেন্ট আছে, Present, ma'am. ইশরাত জাহান মিম, Present, ma'am. মোহাম্মদ ওমর ফারুক, 252 ব্যাচ। Present, ma'am. Present, ma'am. ওকে, দিয়েছি। মোহাম্মদ রাকিবুল হাসান, Madam. আফিফা, আচ্ছা আফিফা প্রেজেন্ট, Yes, সায়েদ ma'am. সাব্বির হোসেন হিমেল, Present, ma'am. নাদিয়া আহমেদ, Present, ma'am. সাইফ বিন মাহমুদ, Present, ma'am. শান্ত, শহীদুল ইসলাম শান্ত, রাজু মিয়া, Present, ma'am. সাজিয়া ইসলাম মুনা, Present, ma'am. প্রমি হাসান, Yes, ma'am. আদনান শিকদার, Present, ma'am. মিথিলা আক্তার, Yes, ma'am. মিথিলা আপনার নামের স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে, তাই না? জি, ma'am. হ্যাঁ, ম্যাম। এটা একটু অ্যাডমিশন অফিস থেকে ঠিক করে নিয়েন। মোহাম্মদ মাহাদি হাসান, Yes, ma'am. নাফি, ম্যাম ওর কারেন্ট চলে গেছে, ফোন দিয়েছিল। ওকে তো কমেন্ট করতে পারতো। ম্যাম ওর একটু আগেই কারেন্ট গেছে, মানে আপনি কমেন্ট করার বলার আগে, তো ওই তো আর আচ্ছা। জয়েন হতে পারছি না। নুরুন নাহার, ইয়েস ম্যাম। মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, আচ্ছা আমি ওটা আমি ইয়ার লিস্টে দেখে অ্যাডজাস্ট করে দিব। আবু বক্কর সিদ্দিক, ওকে ম্যাম। আবু বক্কর সিদ্দিক সেন্ট, আসিফ শাহরিয়ার জিসান, Present, ma'am. Asif যেমন- Narif. আরিফ জিসান তো ঠিক বলেছি। আচ্ছা, প্রথমা দেবনাথ, Present, ma'am. এ সিয়াম ইসলাম হৃদয়, সিয়াম ইসলাম হৃদয়, মোহাম্মদ আশিক ইমরান বাপ্পি। Yes, ma'am. আচ্ছা, কারুর যদি অ্যাটেন্ডেন্স মিস হয়ে থাকে, আমার হিসাবে সবারটা চলে আসছে, 30 জনই ছিলেন ক্লাসে। কারুর যদি অ্যাটেন্ডেন্স মিস হয়ে থাকে একটু হ্যান্ড রেজ করেন কষ্ট করে। আর নাফিরটা আমি দিব, ডোন্ট ওয়ারি, আমি জাস্ট একটু চেক করে দিব। ওকে ম্যাম। তাহলে কেউ যদি হ্যান্ড রেজ করে নাই তাহলে তো ঠিক আছে। ওকে, তাহলে আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ইন পার্সন ক্লাসে ইনশাআল্লাহ। ও নেক্সট ক্লাস আসসালামু তো, আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাস তো মনে হয় সবে বরাতের ছুটি পড়ে যাবে না, জানি না, দেখা যাক। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, টিল দেন আসসালামু আলাইকুম। আমি এটা ওয়ালাইকুম প্রসেস ম্যাম। করে দিয়ে দিব। ঠিক আছে, ম্যাম, আসসালামু আলাইকুম। মঙ্গলবার কি শবে বরাতের ছুটি আছে? মঙ্গলবার না মনে হয়, আমি শিওর না, বুধবারে মনে হয় ছুটি, মঙ্গলবারে ও, ক্লাস। ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার তো ওই যে আপনাদের যেমন আজকে যেমন ওদের প্রি ওরিয়েন্টেশন সেশন হবে, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে কোনো স্টুডেন্ট যদি আপনাদের পরিচিত থাকে, কষ্ট করে আপনাদের ওই যে মেন্টরের সাথে একটু কমিউনিকেট করিয়ে দিবেন। আজকে ওনাদের প্রি ওরিয়েন্টেশন সেশন আছে, যে আপনাদের যেরকম হয়েছিল ওরিয়েন্টেশনের আগে একটু সোশ্যালাইজেশন করা, ওই সেশনটা আজকে হবে, সব ডিটেল গুলো দেওয়া হবে। তো পরিচিত যদি কেউ থাকে বিবিএ ডিপার্টমেন্টের, আজকে আছে, একটু কষ্ট করে, দরকার হলে আমার নাম্বারটা দিয়ে দিন, আমি আমার সাথে কমিউনিকেট করলেও হবে, আমি ওনাদেরকে অ্যাড করে দিব গ্রুপে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ম্যাম।